আমি তরুলতা। পর্ব ৪। সোফিয়া সাফা। রাত ২টা। নীলাভ ঘুমোচ্ছে, তখনই সে কারো চিৎকার শুনতে পেল। নীলাভ চোখ না খুলে আরো বেশি গুটিসুটি মেরে শুয়ে রইল, ভয়ে চোখ মুখ খিচে রেখেছে। তখনই আবারও সেই করুণ শব্দ তার কানে এলো। ফ্ল্যাশব্যাক স্টার্ট। আমি কিছু করিনি, আমি খুব করিনি, তোমরা বিশ্বাস করো। আমি আপুকে খুব করিনি। মেয়েটি কান্না করছে, তখনই একটা মহিলা মেয়েটির গালে চড় বসিয়ে দেয়। এই মেয়ে নীলাভ আর আয়ু নিজের চোখে দেখেছে, তারপরেও কোন মুখে অস্বীকার করিস? মেয়েটি ছুটে নীলাভের সামনে গিয়ে বসে, কাঁদতে কাঁদতে মেয়েটির চোখ মুখ রক্তবর্ণ ধারণ করেছে। তবে অনেকগুলো চড় খাওয়ার কারণে গাল দুটো ফেটে রক্ত পড়ছে, সেদিকে মেয়েটির কোনো খেয়াল নেই। মেয়েটি নির্বাক হয়ে বসে থাকা নীলাভের সামনে গিয়ে হাঁটু মুড়ে বসে পড়ে। লাভ, তুমি ভুল দেখেছ, আমি আপুকে খুব করিনি। তুমি বিশ্বাস করো, আমি কিচ্ছু করিনি। নীলাভ ঠান্ডা গলায় বলে উঠল, আমি নিজের চোখে দেখেছি, তুই আমার আপুকে খুব করেছিস। তবে যদি তুই এই মুহূর্তে প্রমাণ করতে পারিস যে তুই খুব করিসনি, তাহলে আমি আমার নিজের চোখ তুলে ফেলব। গড প্রমিস। নীলাভের ঠান্ডা শীতল কণ্ঠে মেয়েটির ছোট্ট হৃদয় এফোর ওফোর হয়ে যায়। সে মুহূর্তেই নিজের চোখ মুছে বলে ওঠে, তার কোনো প্রয়োজন হবে না, আমি স্বীকার করে নিচ্ছি আমি খুব করেছি। আমি প্রমাণ দিয়ে নিজের ভালোবাসাকে অন্ধ করতে চাই না। তখন আমি বেঁচে থেকে কি করব? তার চেয়ে বরং সে তার সুন্দর চোখ দুটো দিয়ে আমার মৃত্যু দেখুক, তাতেও শান্তি। ভালো থাকুক আমার ভালোবাসা। মেয়েটা স্বীকার করার সাথে সাথে দাঁড়িয়ে থাকা পুলিশ এসে মেয়েটিকে হাতকড়া পরায়। নীলাভ নির্লিপ্ততা ভঙ্গিতে মেয়েটির দিকে তাকিয়ে আছে। পুলিশ মেয়েটিকে নিয়ে যেতে থাকে, তখনই নীলাভ দাঁড়িয়ে মেয়েটির হাত ধরে নিজের দিকে টেনে এনে মেয়েটির গলা চেপে ধরে। মেয়েটি টু শব্দটিও করে না। তবে তার চোখ দেখেই বোঝা যাচ্ছে, এরকম অবস্থায় আর কয়েক মুহূর্ত থাকলেই সে শেষ নিঃশ্বাস ত্যাগ করবে। পুলিশসহ বাকি সবাই নীলাভের হাত থেকে মেয়েটিকে ছাড়াতে আসে। তবে নীলাভের জেদ যেন তার শক্তিকে আরও ১০০ গুণ বাড়িয়ে দিয়েছে। নীলাভ উন্মাদের মতো হেসে বলতে থাকে, খুব ভালোবাসিস তোর লাভকে, তাই না? তাহলে কিভাবে পারলি তারই বোনকে মেরে ফেলতে? এতটাই রাগ তোর আমার বোনের ওপর? কি ক্ষতি করেছিল সে তোর? তোর ফাঁসি হবে, এটা শিওর। আর হয়তো আমার সামনে আসার সৌভাগ্যটাও হবে না। শুনে রাখো, আমি আজকে তুইসহ সবার সামনে প্রতিজ্ঞা করলাম আমি আয়ুকেই বিয়ে করব। কারণ ওই তোর আসল চেহারাটা আমাদের সামনে তুলে ধরেছে। আমার বোন ন্যায়বিচার পেয়েছে। নয়তো তোর এই ঘৃণ্য রূপটা তোর ইনোসেন্ট মুখটার নিচে চাপা পড়ে যেত। বলেই নীলাভ মেয়েটিকে ছেড়ে দেয়। মেয়েটি ছাড়া পেতেই নীলাভের শার্টের কলার চেপে ধরে, তবে আশেপাশের সবাই মেয়েটিকে টেনে ছাড়িয়ে আনে। মেয়েটি চিৎকার করে বলে ওঠে, তার আগেই আই উইল কিল ইউ, আমার জীবনের শেষ নটা তাহলে আমি তোকেই করব, লাভ। তুই আমার না হলে আর কারো হবি না। আমি তোকে ভালোবাসি। আমার ভালোবাসার কাছে তোর এই ঘৃণা কিছুই না। তরুলতা হারতে শেখেনি। বলতে বলতেই পুলিশ তরুকে গাড়িতে উঠিয়ে ফেলে। নীলাভ রক্তচক্ষু নিয়ে সেই দিকে তাকিয়ে থাকে। তবে গাড়িটা দৃষ্টিসীমার বাইরে যাওয়ার পূর্বেই নীলাভ চিৎকার করে বলে ওঠে, IHATEYOU তরুলতা ফোকিং এসান। বলেই পাগলের মতো হাসতে লাগল। ফ্ল্যাশব্যাক এন্ড। নীলাভ ধরফরিয়ে উঠে বসে। রুমের এসির শীতল ঠান্ডা হাওয়ার মাঝেও সে ঘেমে গিয়েছে। প্রচণ্ড ঘেমে গিয়েছে। সে পাশের টেবিলের ওপর থেকে পানির গ্লাসটা হাতে নিয়ে সম্পূর্ণ পানিটা এক নিঃশ্বাসে খেয়ে নিল। জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে, তবুও সে স্বাভাবিক হতে পারছে না। হাত পা কাঁপছে, তার হৃদস্পন্দন অস্বাভাবিকভাবে বেড়ে গিয়েছে।
নীলাভ কিছুক্ষণ চুপ করে বসে থেকে উঠে গিয়ে আলমারির ড্রয়ার থেকে একটা সিগারেটের প্যাকেট বের করে তারপর ব্যালকনিতে এসে দাঁড়ায়। সিগারেটে টান দিয়ে আকাশের দিকে ধোঁয়া ছাড়তে থাকে। সে সচরাচর এসব খায় না, তবে প্রায় তার বুকের বা পাশে এমন অস্বাভাবিক ব্যথা শুরু হয়ে যায় তখন সে বাধ্য হয়েই এসব খায়। সে এরকম দুঃস্বপ্ন আগে দেখেনি, এমনটা তো নয়। অবশ্য দুঃস্বপ্ন বললে ভুল হবে, এগুলো তার জীবনে ঘটে যাওয়া সত্য ঘটনা। যদিও সচরাচর তার এমন স্বপ্ন আসে না, আজকে আসার একটা কারণ আছে, সেটা হলো ত্রানা নামের মেয়েটা। নীলাভ ত্রানার চোখের নিচে যেই তিলটা দেখেছিল, সেই তিলটাই এই স্বপ্ন আসার পেছনে দায়ী। এরকম তিলটা নীলাভ আর মনে করতে চায় না। এর বেশি সে আর সহ্য করতে পারবে না। তবে বর্তমানে সে চিন্তামুক্ত, কারণ সেই গল মেয়েটা পালিয়ে যাওয়ার চেষ্টা করাই সেদিনই পুলিশের গুলিতে নিহত হয়েছিল। নীলাভ আজকে বুঝতে পারল যে কেন কোনো কারণ ছাড়াই ত্রানাকে তার অসহ্য লাগে। কারণটা হলো ত্রানাকে দেখলেই তার মনের কোথাও না কোথাও সেই গল মেয়েটার প্রতিচ্ছবি ভেসে ওঠে। নীলাভ হাতে থাকা সিগারেটের অবশিষ্ট অংশটা ফেলে দিয়ে নিজের অগোছালো চুলে হাত দিয়ে স্লাইড করতে করতে নিজের রুমে এসে শুয়ে পড়ে। সকাল 8টায় নীলাভ, নাহিদ আর নাজমুল যার যার কাজে যাওয়ার জন্য রেডি হয়ে নিচের ড্রয়িং রুমে আসে। তারা তিনজন নাস্তা করতে বসেছে। যারা তাদের নাস্তা বেড়ে দিয়ে ড্রয়িং রুমে থাকা টিভি অন করে বসে পড়ল। আপাতত তার কোনো কাজ নেই, একটু টিভি দেখেই সময় কাটাবে। টিভি অন করে নিউজের চ্যানেলে দিতেই একটা খবর শুনে যারা থমকে যায়, তার সাথে সাথে নীলাভ, নাহিদ আর নাজমুলও চমকে যায়। ডাইনিং টেবিল থেকে টিভি স্পষ্ট দেখা না গেলেও শব্দ শোনা যায়। নিউজ, আজ সকাল 6:30টার দিকে সাভার টাউনের মধ্যবর্তী জুম রিভার থেকে 2টি মরদেহ উদ্ধার করা হয়েছে। চেহারা বিকৃতির কারণে তাদের পরিচয় শনাক্ত করা যায়নি। এই বিষয়ে তদন্ত করার জন্য পুলিশ ইতিমধ্যেই ঘটনাস্থলে এসে হাজির হয়েছে। নীলাভ নিউজটা শোনামাত্র হাত ধুয়ে তাড়াতাড়ি সোফায় এসে বসে নিউজ চ্যানেল চেঞ্জ করে, কিন্তু সব নিউজ চ্যানেলেই এই একটি খবর প্রচার করা হচ্ছে। তখনই নীলাভের ফোনে মিনারের কল আসে। নীলাভ কলটা রিসিভ করে। স্যার, নিউজটা শুনেছেন? সিনিয়র এএসপি স্যার আপনাকে এক্ষুনি ব্যুরোতে আসতে বলেছেন। নীলাভ গম্ভীর স্বরে বলে, আই উইল বি দেয়ার ইন 15 মিনিটস। বলেই নীলাভ কলটা কেটে দেয়। নাহিদ আর নাজমুল এগিয়ে এসে বলে, নে, তোর নতুন কেস এসে পড়েছে। এই পুলিশ তো নামেমাত্র আছে, সবকিছু তো তোদের ঘাড়েই এসেই পড়ে। নাজমুল বললেন, বেস্ট অফ লাক নীলাভ। নীলাভ কিছুই বলল না, অবশ্য তার ফ্যামিলির সবাই সিআইডি হওয়ার জন্য তাকে অলওয়েজ সাপোর্ট করে গেছে। তবে সবাই ভালোভাবে নিলেও আয়ুর মানিতে পারেনি, সে চেয়েছিল নীলাভ পারিবারিক বিজনেস দেখাশোনা করুক। কিন্তু তাও নীলাভ তার লক্ষ্যে অটল ছিল। মা, আমি আসছি বলেই নীলাভ বেরিয়ে গেল। অন্যদিকে ঘন ইস্ট ফরেস্টের মাঝখানে লুকিয়ে আছে গভীর রহস্য, যার সম্পর্কে বাইরের কেউই জানে না। জঙ্গলের মাঝামাঝি অবস্থিত বিশাল প্রাসাদ, যেখানে যাওয়া সরকার কর্তৃক নিষিদ্ধ বলে কেউ যাওয়ার সাহস করে না। বিশাল প্রাসাদের মেইন ফটকে লেখা ওলফ স্কোয়াড, তবে লেখাটা অনেক প্যাচালোভাবে লেখা, যেটা সহজে কেউ বুঝতে পারবে না। বাইরে থেকে পুরনো মনে হলেও ভেতরে সর্বত্র রয়েছে আভিজাত্যের ছোঁয়া। সুবিশাল 3 তলা বিশিষ্ট প্রাসাদটিতে রয়েছে 30টিরও বেশি কক্ষ। সাথে আন্ডারগ্রাউন্ড 2টি ফ্লোরও রয়েছে। তরু, বিভান, আভিক, লিজা অনেকক্ষণ যাবৎ প্রাসাদটির ভেতরের বিশাল বড় লিভিং রুমে বসে আছে, তাদের সাথে ন্যান্সিও আছে। আভিক একটা ছোট্ট শ্বাস ফেলে বলে, এই তুমি না স্পাই? একজন স্পাই হয়ে কিভাবে ধরা পড়লে? আর তুমি যে এত ভীতু, আগে জানতাম না তো। স্যার, আমি তো ছদ্মবেশেই গিয়েছিলাম তাদের আস্তানায়। তারা সেদিন 5 কোটি টাকার ইয়াবা অন্য দেশ থেকে বাংলাদেশে প্রবেশ করিয়েছে। আমি নিজের চোখে দেখেছি আর সব ভিডিও করেছিলাম। কিন্তু ছোট্ট একটা ভুলের কারণে ধরা পড়ে যাই।
তারপর তারা আমার ফোনটাও নিয়ে গিয়েছিল। ভাগ্যিস ত্রানা ম্যামের কথা মতো আমার সাথে জিপিএস ছিল, নইলে আমি এই যাত্রায় আর বেঁচে ফিরতে পারতাম না। বিভান বলল, তুমি তো নিজে থেকেই রতে চেয়েছিলে, গবেট কোথাকার। তোমার বাবাকে আটকে রেখে তোমাকে ধরার প্ল্যান করেছিল, তা কি তুমি বোঝনি? চলে গেলে ওদের কাছে। আচ্ছা, তুমি গেলেই কি ওরা তোমার বাবাকে ছেড়ে দিত? এতটুকু বোঝনি? ন্যান্সি কাঁদতে কাঁদতে বলে, আমি জানতাম স্যার, কিন্তু আমি আমার বাবাকে কি করে ওদের হাতে ছেড়ে দিতাম? লিজা বলল, তোমার বাবার কথা ওরা জানল কিভাবে? আমি ধরা পড়ার পরেই ওরা আমার ফোন থেকে বাবার ইনফরমেশন কালেক্ট করে রেখে দেয়। তারপর ওই সিআইডি আর ত্রানা ম্যাম আমাকে বাঁচানোর জন্য পিছু নিলে তারা আমার বাবাকে রার ব্ল্যাকমেইল করে বলে ভোর 6টার মধ্যে মিডনাইট ব্রিজের উপর না গেলে আমার বাবাকে মেরে ফেলবে। ওদের কথার মাঝেই একজন মাস্ক পরা মেয়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে। মেয়েটিকে নিচে নামতে দেখে তরু বাদে বাকি সবাই দাঁড়িয়ে পড়ে। সবাই ঝুঁকে মেয়েটিকে সম্মান জানায়। মিস ন্যান্সি, তুমি তোমার কাজ ঠিকমতো করতে পারোনি। আর তুমি খুব ভালো করেই জানো, যে কাজে ব্যর্থ হওয়া আমি একদমই পছন্দ করি না। ন্যান্সি মাথা নিচু করেই বলল, সরি আলফা। ডোন্ট সে সরি উইদাউট রিয়েলাইজেশন। তুমি কি আদৌ জানো তোমার এই ছোট্ট ভুলটা আমাদের 12 বছরের প্ল্যান নষ্ট করে দিতে পারত? ন্যান্সি মাথা নিচু রেখেই বলে, আলফা, আমার জন্য আপনার বিন্দুমাত্র ক্ষতি হতো না। আমাকে মেরেও ফেললেও তারা কোনো ইনফরমেশন বের করতে পারত না। আমি জানি আপনি সেই বিষয়ে শিওর। আলফা কিছুক্ষণ পর বলে উঠল, তোমার বাবাকে দেশের বাইরে পাঠানোর ব্যবস্থা করো। তুমি জানো আমি পিছুটান রাখা লাইক করি না। ন্যান্সি মাথা নাড়ায়। আলফা তরুর সামনে দাঁড়িয়ে বলে, মিস ত্রানা, আপনার কি মনে হয় না আপনাকে যেই জন্য ট্রেইনড করা হয়েছে, আপনি আদৌ সেই কাজটা মন দিয়ে করছেন না? তরু বসে থেকেই বলে, আমি তখনই কাজ করব যখন আমার মন চাইবে। তাই তো আপনার কখন মন চাইবে? তরু আলফার চোখে চোখ রেখে বলে, ইউ নো হোয়াট আই ওয়ান্ট। আমি সেটা না পাওয়া পর্যন্ত কনসেন্ট্রেশন করতে পারছি না। আমার 1 মাস সময় চাই। তার ভেতর আমার পার্সোনাল কাজ শেষ করে কাজে মনোযোগ দেব। ওকে, ইউ হ্যাভ 1 মান্থ। জলদি নিজের পার্সোনাল কাজ শেষ করো, কাজে মনোযোগী হও। আলফার কথা শুনে বিভান, লিজা, আভি অবাক চোখে তাকায়। তরু 12 বছর দেশের বাইরে থেকে ছুটি পালন করেও আবার 1 মাসের ছুটি পাচ্ছে। আর তারা বেচারা একটার পর একটা কাজের প্রেসারে চুরচুর হয়ে যাচ্ছে। আভিক গলা পরিষ্কার করে বলে, আলফা, আপনার কি মনে হয় না ত্রানা একটু বেশিই ছুটি পাচ্ছে? তা নিয়ে তোমাকে ভাবতে হবে না, সিনিয়রে। তুমি তোমার কাজে কনসেন্ট্রেশন করো। তোমরা নিশ্চয়ই আমাদের লক্ষ্য ভুলে যাওনি? আমরা ভিন্ন ভিন্ন মানুষ হলেও আমাদের লক্ষ্য কিন্তু একটাই। বিভানকে উদ্দেশ্য করে বলে, সিনিয়র বি, তুমি আমাদের সোলজার্সদের ভালো করে ট্রেনিং দাও আজকে থেকেই। তারা যেন পূর্বের মতো শত্রুদের হাতে বন্দী না হয়। বলেই আলফা উপরের কক্ষে চলে যায়। আভিক বলল, তোদের কি মনে হয় না যে আলফা ত্রানাকে একটু বেশিই ছাড় দেয়? লিজা বলে, মনে হলেও বাকি করার, আলফা ওকে বেশি ভালোবাসে কারণ ও সব কাজে সফল হয়। বিভান বলল, শুধুই কি এই কারণ? আরে ত্রানার ড্যাড রাফিজ চৌধুরী হচ্ছেন উলফ স্কোয়াডের সবচেয়ে বড় ফাউন্ডার। আমাদের বাবারা তো তার ম্যানেজার মাত্র। প্রায় 5 বছর ধরে আমরা উলফ স্কোয়াডের হয়ে কাজ করছি, কিন্তু এখনও আলফার আসল পরিচয় সম্পর্কেই জানতে পারলাম না। শুধু আমাদের বাবাদের কথা মতো এখানে কাজ করে যেতে হচ্ছে। আমাদের সবার শত্রু নাকি একই? তাই তো এই উলফ স্কোয়াড টিম তৈরি করা হয়েছে যাতে সবাই মিলে শত্রুকে পরাজিত করা যায়। তরু ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, সঠিক সময় হলে অবশ্যই জানতে পারব।
এদিকে নীলাভ ঘটনাস্থলে এসে সবকিছু খতিয়ে দেখছে। তবে লাশের চেহারা বিকৃত হওয়ায় তারা পরিচয় শনাক্ত করতে পারছে না। মাহির চিন্তিত স্বরে বলে, স্যার, মনে হচ্ছে মিসিং রিপোর্ট না আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। 1 সপ্তাহ পর নীলাভ অফিসে বসে আছে আর গভীর ভাবনায় ডুবে আছে। কারণ এই 1 সপ্তাহে আগের 2টার পাশাপাশি আরও একটা খুব হয়েছে, যাদের পরিচয় শনাক্ত করা যায়নি আর মিসিং কমপ্লেইনও আসেনি। নীলাভ তার ভাবনায় মগ্ন ছিল, তখনই তার সিনিয়র এএসপি মিস্টার শাহাদাত হোসেন একজন মেয়েকে এনে সবার সাথে পরিচয় করিয়ে দেন। মিট আর নিউ ইন্সপেক্টর ত্রানা চৌধুরী আজই কাজে জয়েন হয়েছেন। এখন থেকে আপনাদের সাথে কাজ করবেন। কথাটা শুনে নীলাভ স্তব্ধ হয়ে তাকিয়ে আছে। এমনিতেই চিন্তার অভাব নেই তার মাঝে। শাহাদাত হোসেন নীলাভের সামনে এসে বলে, উনি হচ্ছেন এএসপি নীলাভ জাহির খান। আপনি ওনার আন্ডারেই কাজ করবেন। আর নীলাভ, কাজের প্রেশার অনেক বেশি, তাই ওনাকে আপনার টিমে দেওয়া হয়েছে। নীলাভ কিছু না বলে চুপ করে আছে। তরু তার সামনে এসে বলল, নাইস টু মিট ইউ, মিস্টার নীলভ। ইউএফএফএফএস, সরি স্যার। আমি ভাবতেও পারিনি আপনার সাথে, মানে আমার আইডলের সাথে কাজ করার চান্স পাব। ওদের কথার মাঝেই মাহির শেখ এসে বলে, আইডল মানে? তরু অবাক হওয়ার ভান ধরে মাহিরের দিকে তাকায়। আপনি কে? আমি হচ্ছি সিনিয়র ইন্সপেক্টর মাহির শেখ। ওহ, তার মানে তো আপনিও আমার স্যার। হ্যাঁ, বললেন না তো যে নীলাভ স্যার আপনার আইডল হলো কিভাবে? আসলে আমরা পূর্ব পরিচিত। আপনি হয়তো সেদিন রেইনবো ক্লাবে হওয়া ঘটনার দিন সেখানে ছিলেন না, তাই না? আমি ছিলাম না অবশ্য, কিন্তু আপনি সেদিনের কথা জানলেন কি করে? সেটাই থাকলে আমাকে চিনতেন। আসলে আমি সেদিন নীলাভ স্যারকে বাঁচিয়েছিলাম। তারপর আমাদের আরও দেখা হয়, যার দরুন তাকে দেখে আমি সিআইডি হওয়ার ইন্সপিরেশন পাই, তাই আইডল বললাম। নীলাভ তরুর দিকে তাকিয়ে আছে। মেয়েটা যে এত কথা বলতে পারে তার জানা ছিল না। তার সাথে তো সবসময় ঘুরিয়ে প্যাঁচিয়ে কথা বলে। তরু নীলাভকে উদ্দেশ্য করে বলে, আপনারা নিশ্চয়ই জুম রিভারে পাওয়া 3টা লাশ নিয়ে তদন্ত করছেন? মাহির বলল, জি। তরু মনে মনে ভাবল, এই ব্যাডা বেশি কথা বলছে। ভাবনা সাইডে রেখে তরু বলল, প্রত্যেকটা খুনের পেছনে একটা উদ্দেশ্য থাকে, আমাদেরকে আগে সেটা খুঁজে বের করতে হবে। নীলাভ এতক্ষণ চুপ করে থাকলেও বলে ওঠে, তাদের পরিচয়টাই পাওয়া যাচ্ছে না। উদ্দেশ্য কিভাবে বুঝব? আর তাছাড়া বিষয়টার পেছনে কোনো সিরিয়াল কিলারও থাকতে পারে। তারা মূলত কোনো কারণ বা উদ্দেশ্য ছাড়াই খুন করে। এরই মাঝে মোমো এসে বলে, আপনি ঠিক বলেছেন স্যার, আমারও তেমনটাই মনে হয়। তার কথা শুনে তরু বিরক্ত হয়। তরু কিছুক্ষণ ভাবার অভিনয় করে বলে, স্যার, আমাদের মিসিং কমপ্লেইন আসার অপেক্ষা না করে তদন্ত করে পরিচয় বের করা উচিত। তার কথা শুনে মাহির বলে, সেটার কি চেষ্টা করা হয়নি? লাশগুলো কোথা থেকে ফেলা হয়েছে, আগে সেগুলো বের করতে হবে। কথাটা শুনে নীলাভ ইমপ্রেস হয়ে যায়। তার মাথায় এরকম কিছু আসেনি। মূলত আয়ু নিখোঁজ হওয়ার পর থেকে সে কোনো কিছুতে কনসেন্ট্রেশন করতে পারছে না। আপনি ঠিক বলেছেন মিস ত্রানা। আমরা সেই বিষয়টাই আগে বের করব। চলুন। এরপর তারা সবাই জুম রিভারের সাইডে আসে, যেখান থেকে লাশগুলো পাওয়া গেছে। মাহির বলল, মনে তো হয় না যে সরাসরি এখানেই ফেলা হয়েছিল। নীলাভ বলে, এখানেই সরাসরি ফেলা হয়নি, কিন্তু আমার মনে হয় স্রোতের কারণে এখানে ভেসে এসেছে। মোমো একগাল হেসে বলে, ইয়েস স্যার, আপনার কথাই রাইট। তরু গম্ভীর স্বরে বলে ওঠে, মিস মোমো, আপনি কি এসব ছাড়া নিজে থেকে কিছু বলতে পারেন না?
মোমো তরুর দিকে অবাক চোখে তাকায়। আমি বয়সে তোমার বড় হই, মিস রানা, আমাকে ম্যাম বলে ডাকবে। তরু সোজাসাপটা বলে, পারবো না, মিস মোমো। কারণ এইজ ম্যাটার করে না। আপনিও একজন ইন্সপেক্টর আর আমিও, সো আমি আপনাকে ম্যাম বলে ডাকতে পারবো না। মোমো চমকে তাকালো। কি বললে তুমি? মাহির শেখ ভীষণ বিরক্ত হলেন। মোমো, আপনি চুপ থাকুন। আর স্যার, এখন তো ভাটার সময়। আমাদের নদীতে জোয়ার আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে, তবেই আমরা বুঝতে পারব কোথা থেকে পানি এদিকে আসে। নীলাভ আশেপাশে তাকিয়ে বলল, আজকে আর জোয়ার আসবে না। অলরেডি সন্ধ্যা হয়ে গেছে। কালকে তো শুক্রবার, আমরা শনিবার কেসটা নিয়ে জোর কদমে তদন্ত শুরু করব। এই সপ্তাহে অনেক ধকল গেছে। একটু বিশ্রামের প্রয়োজন। আপনারা অফিসে চলে যান, আমি এখান থেকেই বাসায় ফিরব। এরপর সবাই বাড়িতে ফিরে যায়। রাত 9টা। তরু নিজেদের বাড়ির ড্রয়িং রুমে বসে ফোন ঘাঁটছে, তখন সাফওয়ান সেখানে এসে তরুকে বলে, তরু, ডিনার করতে চলো। তরু কিছু না বলে চুপ করে বসে আছে। খাবে না? আমি তাজিম ভাইয়ার সাথে খেয়ে নেব। কখন আসবে তাজিম? আসতে দেরি হবে। সাফওয়ান আর কিছু না বলে খেতে বসে পড়ে। তরুকে বেশি না ঘাটানোই ভালো। রাত 10টার দিকে তাজিম আসে। এসে তরুকে ড্রয়িং রুমে বসা দেখে বলে, তুই এখানে বসে বসে কি করছিস? অপেক্ষা। অপেক্ষা মানে? তাড়াতাড়ি ফ্রেশ হয়ে খেতে এসো, তারপর বলছি। তাজিম কিছু না বলে ফ্রেশ হয়ে আসে, তারপর তারা একসাথে খেয়ে নেয়। তরু আর তাজিম ড্রয়িং রুমে এসে বসে। আজকে তুই আমার সাথে ডিনার করার জন্য বসেছিলি? তরু নির্লিপ্ততা ভঙ্গিতে বলে, হুম, ভাবলাম জীবনে আর এই সুযোগ পাই কি না পাই। হোয়াট ডু ইউ মিন? এমনি কিছু না, তো বলো তোমার প্রথম ডেট কেমন ছিল? তাজিম তরুর কথা শুনে চোখ বড় বড় করে তাকায়। অবাক হচ্ছ কেন? আমার থেকে লুকানোর বৃথা চেষ্টা করে কি লাভ বলো তো? তোমার কি মনে হয় অন্যদের খবর রাখা এই তরুলতা নিজের ভাইয়ের খবর রাখে না? তুই কি আমার পেছনেও গোয়েন্দা লাগিয়ে রেখেছিস নাকি? প্রয়োজন পড়েনি এখনো, কিন্তু মনে হচ্ছে এবার থেকে লাগাতে হবে। তাজিম আর চোখে তরুর দিকে তাকায়। মেয়েটা কিভাবে যে সব জেনে যায় সেটাই বুঝে পায় না সে। তাজিম একটা শ্বাস ছেড়ে বলে, তুই যা ভাবছিস তা নয়। আমি কি ভাবছি তা তুমি কিভাবে জানলে? তাজিম একটা ঢোক গিলে বলল, মাইশা শুধুমাত্র আমার ক্লাসমেট ছিল। ও ভাবির নাম বুঝি মাইশা? আমি ওকে পছন্দ করি না। তরু তরু বুকের উপর হাত বেঁধে বলে, অ্যাটলিস্ট আমাকে মিথ্যা বলার মতো খারাপ অবস্থাও হয়নি তোমার। আমি জানি তুমি ওনাকে লাইকও করো আর ভালোবাসো। একদমই না। তাহলে এটা কি? তরু তার ফোনে তোলা তাজিম আর মাইশার ছবিটা দেখিয়ে বলে, মেয়েটা সুন্দর আছে, ভাবি বানাতে অসুবিধা নেই। তাজিম কি বলবে ভেবে পেল না। সে বুঝতে পেরেছে আজকে সন্ধ্যার পরে সে আর মাইশা যখন একটা রেস্টুরেন্টে দেখা করতে গিয়েছিল সেখানে তরুও গিয়েছিল আর তাদের ছবি তুলে রেখে দিয়েছে। এবার কি এক্সকিউজ দেবে? বললাম তো ও আমার ক্লাসমেট ছিল, সেই হিসাবে কি দেখা করতে পারি না তরু? অবশ্যই পারো, কিন্তু ভাবি শুধুমাত্র ক্লাসমেট হলে তোমার দিকে ওভাবে তাকিয়েছিল কেন? আর সবচেয়ে বড় কথা, তোমাকে সে প্রপোজ করেছে। তারপর তোমরা এতক্ষণ ঘোরাঘুরি করে বাড়িতে এসেছ। আমি সব জানি, তাই মিথ্যা বলো না। তাজিমের মনে পড়ে কিভাবে মাইশা তাকে আজকে প্রপোজ করেছে। মেয়েটা দেশে এসে দেখা হবার পর থেকেই তাকে বিরক্ত করছে। অবশ্য সে জানত মাইশা তাকে পছন্দ করে, তবে সে বরাবরই ইগনোর করে গেছে। তবে এবার সে বুঝতে পেরেছে যে মেয়েটা তাকে অনেক বেশি ভালোবাসে, তাই সে আর মেয়েটিকে ফিরিয়ে দিতে পারেনি। তারও অবশ্য একজন সঙ্গীর প্রয়োজন। সারা জীবন তো আর একা থাকতে পারবে না।
তাহলে সে সঙ্গীটা মাইশা কেন হতে পারবে না? কথায় আছে না, অপরিচিত কারো থেকে যে তোমাকে ভালোবাসে তাকে বেছে নেওয়াই ভালো। কি হলো? কোথায় হারিয়ে গেলে? ভাবিকে নিয়ে ভাবছ নিশ্চয়ই? আমি কিন্তু ভাবিকে আগে থেকেই চিনি। সেদিন হসপিটালে তাকে অনেকবার দেখেছিলাম আমি। অবশ্য সে জানে না যে আমি তার একমাত্র ননদ। আমার তাকে পছন্দ হয়েছে। তাজিম কথা ঘোরানোর জন্য বলে, তোর কি মনে হচ্ছে না তুই ইদানিং একটু বেশিই অন্যরকম বিহেভ করছিস? আগে তো এত কথা বলতি না, তাহলে হঠাৎ এত পরিবর্তন কেন? পরিস্থিতি সাপেক্ষে আমার যেই রকম বিহেভ করা প্রয়োজন আমি সেই রকম বিহেভ করব, সেটাই স্বাভাবিক। অবশ্য আমি নীলাভের মনের মতো হওয়ার চেষ্টা করছি। ইন্টেলিজেন্ট, স্মার্ট, এক্সট্রোভার্ট, অলরাউন্ডার। কারণ আমার অলরাউন্ডার নীলাভ এসব কিছুই লাইক করে। আচ্ছা মানলাম তুই ওর জন্য নিজেকে পরিবর্তন করে নিবি, তারপর ও তোকে ভালোবাসবে। কিন্তু তারপর যখন ও তোর আসল পরিচয় জানবে তখন? তরু নিম্নস্বরে বলে, তার আগেই আমি ওকে শেষ করে দেব, যাতে ও যেদিকে তাকাবে শুধু আমাকেই পাবে। ওর জীবনে শুধু একটাই রাস্তা থাকবে, যেই রাস্তা শুধুমাত্র আমিতে মিলিত হবে। আমি ওকে ভেঙ্গে গুড়িয়ে যেতে দেখতে চাই, ঠিক যেরকমভাবে আমি ভেঙ্গে পড়েছিলাম। আমি ওকে ভেঙ্গে আবার আমার মনের মতো করে গড়ে তুলব। আমি চাইলেই জোর করে ওকে নিজের কাছে আটকে রাখতে পারি, কিন্তু সেটা করলে ও আমাকে সারা জীবনই ঘৃণা করে যাবে। আমি ওর ভালোবাসা চাই। তাহলে তুই কোনোভাবে প্রমাণ করে দে যে তুই নেহাকে করিসনি, তাহলেই তো হয়। প্রমাণ? বলেই তরু পাগলের মতো হাসতে লাগল। তোমার কি মনে হয় প্রমাণ থাকলে আমি এত বছর অপেক্ষা করে থাকতাম? আর তাছাড়া আমি আপাতত প্রমাণ করতেও চাইছি না। তাজিম ভ্রু কুঁচকে তরুর দিকে তাকিয়ে বলে, তাহলে তুই সারা জীবন এই নের অপবাদ নিয়ে বাঁচতে চাস নাকি? তরুর চোখ লাল হয়ে গেছে। সে তাজিমের দিকে তাকিয়ে নরম স্বরে বলে, তোমাকে বা মিস্টার সাফওয়ান এহসানকে তো আমি প্রমাণ দেইনি, তাহলে তোমরা কেন বিশ্বাস করো যে নটা আমি করিনি? বাবার নাম ধরে বলাতে তাজিম আর চোখে তরুর দিকে তাকায়। সে জানে তরু ওভাবে ডাকতে ভালোবাসে না, কিন্তু সাফওয়ানি তরুকে এরকম সম্বোধনের জন্য বাধ্য করেছে। মাঝে মাঝে তার বোনটার জন্য তার অনেক মায়া হয়। শত চেষ্টা করেও সে তরুকে ভালো রাখতে পারেনি। কি হলো বলো? আমি শিওর হয়ে বলতে পারি যে তুই নেহাকে করিসনি, কারণ আমি আমার বোনকে বিশ্বাস করি। হ্যাঁ আমি জানি, আর আমিও নীলাভের থেকে এই বিশ্বাসটাই চাই। আমি নিজের নির্দোষতার প্রমাণ দিয়ে নীলাভের ভালোবাসা চাই না, কারণ সেটা আমার কাছে করুণা বলে মনে হবে। আমি ওকে সেই তরুলতাকেই ভালোবাসতে বাধ্য করব, যাকে ও সবচেয়ে বেশি ঘৃণা করে। তবেই না ওকে পুরোপুরি ভাঙতে পারব আমি। তাজিম মুচকি হাসি দিয়ে বলে, ওকে, বেস্ট অফ লাক। বলেই তাজিম চলে যেতে নেয়। তরু বলে ওঠে, ভাবির কথাটা ভালোই এড়িয়ে গেলে। তাজিম ঘুরে এসে বলে, আচ্ছা যা, স্বীকার করলাম, এবার খুশি? না। তাহলে কি চাস, সরাসরি বল। তরু তাজিমকে কিছু কথা বুঝিয়ে বলে, আশা করি তুমি তোমার দেওয়া কথা ভুলে যাওনি। না, আর তুই ভালোভাবেই জানিস আমি কিছু বললে সেটা অবশ্যই করি। এই যেমন তোর নীলাভের সাথে কাজ করার ইচ্ছাটাও কিন্তু পূরণ করে দিয়েছি। তাজিমের কথায় তরুর ঠোঁটের কোণে সূক্ষ্ম হাসি ফুটে ওঠে। লোকেশন, আননন। সাফেদ শাহরিয়ার তার বসের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তুমি এই সামান্য কাজটাও ঠিকভাবে করতে পারলে না? মেয়েটা সহ তার বাবাকে কিভাবে ওরা ছাড়িয়ে নিয়ে গেল? ড্যাম ইট। সরি বসো, আসলে ওরা ফাইটিংয়ে অনেক এক্সপার্ট ছিল, কিছু বুঝে ওঠার আগেই আমাদেরকে ওদেরকে নিয়ে চলে গেছে। সাফেদের কথায় তার বসের মুখে অদ্ভুত হাসি ফুটে ওঠে। বিশেষ সূত্রে জানা গেছে যে রাফিদ চৌধুরীর একমাত্র মেয়ে 12 বছর পর দেশে ফিরে এসেছে। সেই মেয়েটিকে খুঁজে বের করো সাফেদ,
যেভাবেই হোক মেয়েটিকে শেষ করে ফেলো। সেদিন চৌধুরী ফ্যামিলিকে পুরোপুরি নিঃশেষ না করাটা আমাদের অনেক বড় ভুল ছিল। ইয়েস বসো, আপনি কোনো চিন্তা করবেন না। রাফিজ চৌধুরীর উপর আমাদের লোক নজর রাখছে। তার মেয়ে সম্পর্কে কোনো ইনফরমেশন পাওয়া মাত্রই আমাদেরকে ইনফর্ম করবে। পরের দিন সকালবেলা 8টা যারা হন্তদন্ত হয়ে এহসান মঞ্জিলে প্রবেশ করে। তাকে হঠাৎ আসতে দেখে জহুরা চমকে যান। তবুও এগিয়ে গিয়ে মেয়েকে জড়িয়ে ধরে। যারা তুই তাও আবার এত সকালে? মা, তোমরা ঠিক আছো তো সবাই? সাফওয়ান ড্রয়িং রুমে বসে নিউজ পেপার পড়ছিল। যারাকে আসতে দেখে উঠে তার কাছে যায়। আমরা তো ঠিকই আছি। তুই কেমন আছিস? আর এই সকালবেলা কাউকে কিছু না বলে হঠাৎ চলে এলি? কোনো সমস্যা হয়েছে? যারা ড্রয়িং রুমের সোফায় বসতে বসতে বলে। ভাইয়া আর আপু কোথায়? ঠিক আছে তো? ওরা তো ঠিকই আছে আর এখন ওদের রুমেই আছে। যারা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল। যাক তাহলে, কিন্তু ভাইয়া আমাকে এই বাড়িতে আসতে বলল কেন? জহুরা জিজ্ঞেস করে। ভাইয়া মানে তাজিম তোকে আসতে বলেছে? হ্যাঁ ভাইয়াই তো কল দিয়ে বলল জলদি এই বাড়িতে চলে আয়, একটা জরুরি কাজ আছে। আরও বলল তোমাদেরকে কল দিলে নাকি তোমরা আমাকে সেই জরুরি ব্যাপারে কিছুই জানাবে না। তাই তো আমি ওই বাড়িতে কাউকে কিছু না জানিয়ে চলে এলাম। জহুরা কিছু বলতে যাবে কিন্তু তার আগেই তাজিম উপর থেকেই যারাকে উদ্দেশ্য করে বলে। যারা উপরে আমার রুমে চলে আয়। যারা যেতে নিবে তার আগেই জহুরা যারার হাত ধরে বলে। তাজিম তুমি ওকে এখানে কেন আসতে বলেছ? কি এমন জরুরি কথা? আমাদের সামনেই বলো। সেটা আমাদের ভাইবোনের পার্সোনাল বিষয়ে আপনাদের সামনে বলা যাবে না। জহুরা কিছু বলতে নিলে সাফওয়ান তাকে থামিয়ে দিয়ে বলে। যা যারা উপরে যা। যারা উপরে তাজিমের রুমে চলে যায়। যারা চলে যেতেই জহুরা বলে ওঠে। এটা কি হলো? সকাল সকাল অশান্তি ভালো লাগে না জহুরা। ভাইবোনের মধ্যে কথা থাকতেই পারে। তাজিম ওর মামা রা যাওয়ার পর থেকে বিদেশে ছিল। সেই দিক থেকে যারার সাথে ওর বন্ডিং ততটা মজবুত নয়। আমি চাই আমার 3 ছেলেমেয়ের মধ্যে ভালো সম্পর্ক থাকুক। তাজিম এসেছে পর থেকে যারার সাথে কথা হয়নি, তাই হয়তো একটু খোঁজখবর নিবে। তাই আসতে বলেছে। তুমি এটা নিয়ে শুরু করে দিও না প্লিজ। বলেই সাফওয়ান সোফায় বসে নিউজ পেপার পড়ায় মনোযোগ দিলেন। যারা তাজিমের রুমে এসে দেখল তরুও সেখানে আছে। সে তরুকে দেখে তাকে গিয়ে জড়িয়ে ধরল। তরু কিছুই বলল না। আপু কেমন আছো তুমি? ওই দিন ওভাবে চলে এলে তারপর আর যাওনি কেন বলো? তুমি জানো আমি তোমার ওই নম্বরে কতবার কল দিয়েছি, প্রত্যেকবার বন্ধ বলেছে। আর ভাইয়ার কাছে তোমার কথা জিজ্ঞেস করলে সে তো উত্তরই দেয় না। তাও বেশি জিজ্ঞেস করতে পারি না কারণ সবার থেকে তোমার পরিচয় আড়াল করে রাখতে হয়। আমার আগের ফোনটা হারিয়ে গেছে, সেই জন্যই ওই নম্বরে পাস না। আর আমি ভালোই আছি। তোর কি খবর? আগে যেমন তেমন ছিলাম, কিন্তু এখানে আসার পর অনেক ভালো আছি। যারা তাজিমের দিকে তাকিয়ে বলে। ভাইয়া কেমন আছো? ভাইয়ার কথা জিজ্ঞেস করিস না যারা। জানিস ভাইয়া দেশে আসতে না আসতেই গার্লফ্রেন্ডও জুটিয়ে ফেলেছে। কি? সত্যিই নাকি? তাজিম যারা আর তরুর দিকে তাকিয়ে মুচকি হাসছে। তরুকে যারার সাথে এভাবে কথা বলতে দেখে তার অনেক ভালো লাগছে, যদিও সে জানে তরু এসব অভিনয় করছে, এগুলো সবই লোক দেখানো। তবুও সে মন থেকে চায় তরু মন থেকে এগুলো করুক আর ভালো থাকুক, তবে সেটা কি আদৌ সম্ভব? অবশ্যই সম্ভব, বোনের জন্য সব করব। আমি চাই ও ভালো থাকুক। মনে মনে তরু যারাকে মাইশার ব্যাপারে সবকিছু বলে দেয়। এদিকে যারা তো খুশিতে রীতিমতো লাফাচ্ছে। ভাইয়ার বিয়ে হবে, কি মজা কি মজা। ভাইয়া বলো না কবে আমাদেরকে ভাবির সাথে দেখা করাবে? তরুর মুখে রহস্যময় হাসি ফুটে ওঠে। সে যারার দিকে তাকিয়ে বলে।
ভাইয়াকে আমি বিয়ে করতে দিচ্ছি না যারা। তাই তুই হয়তো আমাদের না হওয়া ভাবিকে কখনো চোখের দেখাও দেখতে পাবি না। তরুর কথায় যারা অবাক চোখে তরুর দিকে তাকায়। কেন আপু? তুমি কি চাও না ভাইয়া বিয়ে করে ভাবি আনুক? তাজিম কাদো কাদো মুখ করে বলে। দেখ না যারা, তরু আমাকে মাইশার সাথে দেখা পর্যন্ত করতে দিচ্ছে না। আমি কি করব যারা? তাজিমের কাদো কাদো মুখ দেখে যারারও কেঁদে দেওয়ার অবস্থা। যারা এমনই, খুব নরম মনের, তাই তো কারো কষ্ট সে সহ্য করতে পারে না। তবে এই মুহূর্তে তাজিমের জন্য মায়া হলেও সে তরুর ওপর রাগ করতে পারছে না। কারণ তরুকে সে বোন হিসেবে অনেক ভালোবাসে। আপু কেন এমনটা করবে? আপু তো আমাদের বোন, সে নিশ্চয়ই আমাদের খারাপ চাইবে না। আপু ভাইয়ার গার্লফ্রেন্ড কি ভালো নয়? সেই জন্যই কি তুমি চাও না যে ভাইয়া তার সাথে সম্পর্ক রাখুক? না রে জারু, মাইশা অনেক ভালো মেয়ে। তুই জানিস ও বিদেশ থাকতেও আমাকে ভালোবাসত, কিন্তু আমি নিজের ক্যারিয়ারের কথা ভেবে ওকে ফিরিয়ে দিতাম। কিন্তু ও আমার জন্য এত বছর অপেক্ষা করে আছে। কোনো ছেলের সাথে রিলেশনও করেনি। ও কিন্তু অনেক ভালো নিউরোলজিস্ট, চাইলেই রিলেশন করে বিয়ে করে ফেলতে পারত, কিন্তু তাও শুধুমাত্র আমাকে ভালোবেসে গেছে। আজও ভালোবাসে। এই কথা শুনে যারার আরও মন খারাপ হয়ে যায়। তাহলে আপু কেন বিয়েটা হোক চায় না? কারণ আমার বিয়ের আগে ভাইয়া বিয়ে করতে পারবে না, সেই জন্য। কথাটা শুনে যারা চমকে তরুর দিকে তাকায়। তার যেন নিজের কানকে বিশ্বাস হচ্ছে না। তার যেই বোন ছেলেরা প্রপোজ তো দূর, ফ্ল্যাট করতে আসলেও ছেলেদের উদম কেলানি দিত, তারপরও রাগ কন্ট্রোল করতে না পেরে বাড়িতে এসে ভাঙচুর করত, সেই বোন নিজে থেকে বিয়ের কথা বলছে। ভাবতে ভাবতে লন্ডনের একটা ঘটনা তার মনে পড়ে যায়। যখন সে একবার লন্ডনে গিয়েছিল তখন এরকমই একটা ঘটনা ঘটেছিল। তাজিম যারার সামনে হাত নাড়িয়ে বলে, কি রে, কোথায় হারিয়ে গেলি? তুই অন্তত কিছু বল। যারা মুচকি হেসে বলে, আমি কি বলবো ভাইয়া? আপুর বিয়ের বয়স হয়েছে। আর সে যখন নিজে থেকেই বিয়ে করতে চাইছে, তাহলে আগে তার বিয়েটাই দিয়ে দাও। তারপর না হয় তুমি বিয়ে করো। সেটাই তো জারু। ও বিয়ে করবে ভালো কথা, কিন্তু ও নাকি আমাদের পছন্দের ছেলেকে বিয়ে করবে না। মানে তাহলে আপুর কি পছন্দের কেউ আছে? তরু একবার ঘাড় কাত করে যারার দিকে তাকালো। সেই সাথে তার চোখ দুটোও যেন জ্বলে উঠল। কিন্তু যারা দেখার আগেই সে স্বাভাবিক ভঙ্গিমায় বলে উঠল, আমার পছন্দের কেউ নেই যারা, তবে আমি লাভ ম্যারেজ করতে চাই। আর তুই জানিস, আমার সিআইডিতে চাকরি হয়েছে। কি? খুব ভালো কথা আপু। তুমি জানো আমার দেবরও তো সিআইডি অফিসার। যদি পরিচয় করিয়ে দিতে পারতাম তাহলে সে তোমাকে তোমার কাজে হেল্প করতে পারত। তরু একটা বাঁকা হাসি দিয়ে মনে মনে বলল, স্টুপিড সিস্টার, নানির সাথে নানাবাড়ির গল্প করছে। তাই নাকি তোর ওই দেবরটা যার ছবিটা আমি ভুলবশত ভেঙে ফেলেছিলাম? কি যেন নাম? লাভ? লাভ নয় আপু, নীলাভ। ও হ্যাঁ হ্যাঁ। তাজিম মুখ গোমরা করে বলল, যারা তুই কিন্তু মেইন টপিক থেকে সরে যাচ্ছিস। ও হ্যাঁ আপু বলো, তুমি লাভ ম্যারেজ করতে চাও তাই তো? হ্যাঁ। আরে জারু, তোর কি মনে হয় এই তরুর কাউকে পছন্দ হবে? ওর স্বভাব দেখে আমার তো মনে হয় না ওর দ্বারা এই জন্মে লাভ ম্যারেজ করা সম্ভব হবে। জারু, আমার মনে হয় এই এক জন্মে বউ জুটবে না রে। যারা কি বলবে বুঝতে পারল না। তার কি বলা উচিত? তাজিম এই সুযোগে বলে ফেলে, তুই ওকে তোর সাথে নিয়ে যা না রে জারু। ওখানে থেকে ওর অফিস ও কাছে হবে, আর সেই ফাঁকে যদি কাউকে পছন্দ হয়ে যায়। যারা একবার তরুর দিকে তাকায়। সে তো ভেবেছে তাদের বাড়িতে যাওয়ার কথা শুনে তরু রিয়েক্ট করবে। কিন্তু তরুকে চুপ থাকতে দেখে যারা অবাক হল। আর সেই সাথে তাদের বাড়িতে তরুকে নিয়ে যাওয়াটা কতটা লাভজনক হবে সে বুঝে উঠতে পারল না। যারাকে নিশ্চুপ থাকতে দেখে তরু বলে উঠল,
আমি ওখানে গিয়ে থাকলে ব্যাপারটা ভালো দেখাবে না ভাইয়া। ওটা ওর শ্বশুরবাড়ি। আমি বরং কোনো হোটেল বা বাড়ি রেন্টে নিয়ে থাকব। কথাটা শুনে যারা সাথে সাথেই বলে ওঠে, কি বলছো আপু? তুমি যদি টাউনে গিয়ে থাকতে চাও তাহলে আমাদের বাড়িতেই থাকবে বুঝলে। আমি থাকতে রেন্টে থাকবে কেন? তোর তো ওটা শ্বশুরবাড়ি। আর আমি গিয়ে কি পরিচয় থাকব? তুমি যেই পরিচয় দিয়েছিলে সেই পরিচয়েই গিয়ে থাকবে, বন্ধু হিসেবে। আর চিন্তা করো না, আমার হাজবেন্ড সহ বাড়ির সবাই অনেক ভালো, তারা তোমাকে দেখলে খুশিই হবে। তাজিম বলল, তাহলে দ্যাটস ফাইনাল। আপু তুমি রেডি হয়ে নেও। তাজিম জিজ্ঞেস করে, সে কি, এখনই চলে যাবি? মাত্রই তো এলি। ভাইয়া তোমার ফোন পাওয়া মাত্রই কাউকে কিছু না বলে চলে এসেছি। গাড়িতে ওঠার পর অবশ্য নাহিদ কল করেছিল, আমি ধরিনি, তাই এখনই চলে যেতে হবে। তরু রেডি হয়ে একটা লাগেজ নিয়ে ড্রয়িং রুমে চলে আসে। তাজিম আর যারাও তার পেছনে আসে। তাদের আসতে দেখে সাফওয়ান বলে, ওই বাড়ির সবাই ভালো আছে তো মা? জি বাবা, তারা সবাই ভালো আছে। তুমি তো মাঝে মাঝে যেতে পারো, তাও তো যাও না। আমার কথা কি তোমার মনে পড়ে না? মনে পড়ে মা, কিন্তু মেয়ের শ্বশুরবাড়িতে বেশি যাওয়া ভালো দেখায় না। বেশি? তুমি তো একবারও যাওনি। সাফওয়ান কিছু না বলে একবার তরুর দিকে তাকালো। তরুর হাতে লাগেজ দেখে সে অবাক হয়েছে, তবে মুখে কিছুই বলে না। যারা একটা শ্বাস ছেড়ে বলে, আমি জানি তুমি চাওনি নাহিদের সাথে আমার বিয়েটা হোক, কিন্তু বাবা দেখো না, আমি তো ভালোই আছি। নাহিদও আমাকে অনেক ভালোবাসে। আমি জানি মা, তুই ভালো আছিস, সেই জন্যই চিন্তা করি না। আমার কি আর অত জার্নি করার শক্তি আছে? তাও যদি কোনোদিন যাওয়ার দরকার হয়, অবশ্যই যাব। তরু শান্ত কণ্ঠে বলল, যারা আমাদের যাওয়া উচিত। জহুরা ভ্রু কুঁচকে বলে, তুমি কোথায় যাচ্ছ? তরু কিছু বলতে নিলে তাজিম তাকে বাধা দিয়ে বলে, তরুর চাকরি হয়েছে, তাই ওর কাজের জন্য ওকে টাউনে গিয়ে থাকতে হবে। আর যেহেতু যারা এসেছে, তাই তরু আর যারা একসাথেই যাচ্ছে। জহুরা আর এই ব্যাপারে আর মাথা ঘামায় না। খেয়ে যা যারা। না মা, আমার হাতে সময় নেই। আরেক দিন সবাইকে বলে তারপর আসবো কেমন? তারপর তরু আর যারা বেরিয়ে যায়। যারা গাড়ি নিয়েই এসেছিল, তাই তরু আর গাড়ি নেয় না। তারা গাড়িতে উঠে বসতেই ড্রাইভারের ফোনে নাহিদের কল আসে। তুমি কোথায় আছো? যারা কি তোমার সাথে? জি স্যার ম্যাম, আমার সাথেই, আমি তাকে নিয়ে তার বাবার বাড়িতে এসেছি। ওকে বলেই নাহিদ কল কেটে দেয়। যারা আর তরু তাদের কথা শোনে কিন্তু কিছুই বলে না। পুরোটা রাস্তা তারা নীরবই থাকে, কারণ ড্রাইভারের সামনে কিছু বলা ঠিক হবে না। আমি খুব এক্সাইটেড, শ্বশুর বাড়িতে যাচ্ছি পার্মানেন্ট থাকার জন্য। মনে মনে। 1 ঘন্টা পর, সকাল 10টা। তাদের গাড়িটা খান ম্যানসনের সামনে এসে থামে। তরু আর যারা বাড়িতে প্রবেশ করতেই সাবিনা যারাকে উদ্দেশ্য করে বলে, তুমি সাত সকালে কাউকে কিছু না বলে কোথায় চলে গিয়েছিলে যারা? আসলে মা, সকালে বাবা ফোন করে বলল মা নাকি খুব অসুস্থ, তাই কাউকে কিছু না বলেই চলে গিয়েছিলাম। যারার কথা শুনে সাবিনা শান্ত স্বরে বলে, কি হয়েছে আপার? ঠিক আছে এখন? হ্যাঁ, একটু প্রেশার বেড়ে গিয়েছিল এই আর কি। এখন ভালো আছে। আসসালামু আলাইকুম আন্টি, ভালো আছেন? তরুর কথায় সাবিনা তরুর দিকে তাকালো, এতক্ষণ অবশ্য সে তাকে খেয়াল করেনি। তরুকে দেখে সে একটু অবাক হলেও মুখে হাসি টেনেই বলল, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আছি। তুমি কেমন আছো? জি, ভালোই আছি। সাবিনা আর কিছু বলার আগেই যারা বলে উঠল, মা আপনি তো আপুকে চেনেনি, সেদিন এসেছিল। তাও বলছি, এই হলো ত্রানা, আমার সবচেয়ে ভালো বন্ধু। যখন আমি লন্ডনে বেড়াতে গিয়েছিলাম,
তখন তার সাথে আমার বন্ধুত্ব হয়েছিল। আপু ওখানেই ছিল, 1 মাসের মতো হয়েছে দেশে ফিরেছে। তাদের কথার মাঝেই নাহিদ আর নাজমুল ব্রেকফাস্ট করতে নিচে আসে। তারা যারার কথা তারা শুনেছে। মা, আপুর বাড়ি গ্রামে আর তার এখানে চাকরি হয়েছে, তাই এখানে ভাড়া থাকতে চাইছিল। কিন্তু আমিই বলেছি এই বাড়িতে থাকতে। আপনাদের কোনো সমস্যা হবে না তো? নাজমুল এগিয়ে এসে বললেন। না, অসুবিধার কি আছে? ও আমাদের বাড়িতে থাকবে সেটা তো ভালো কথা। যারা নাজমুলকে উদ্দেশ্যে করে বলে। আপু, উনি আমার শ্বশুর মশাই। যারার কথা শোনামাত্র তরু গিয়ে নাজমুলের পায়ে হাত দিয়ে সালাম করল। তার এমন করাতে নাজমুল খানিকটা অবাক হলেন। ভালো আছেন আঙ্কেল? তুমি কেমন আছো? আমিও ভালো আছি। নাহিদ চুপচাপ দাঁড়িয়ে আছে। যারা বুঝল, না বলে যাওয়াতে নাহিদ রাগ করেছে। কিন্তু সে জানে এখানে সবার সামনে সে যারাকে কিছুই বলবে না। তাই সে নাহিদের সামনে গিয়ে বলল, আপু, এই হলো আমার হাজবেন্ড নাহিদ জাবির খান। আর নাহিদ, ও হলো আমার ফ্রেন্ড। হ্যালো ভাইয়া, কেমন আছেন? নাইস টু মিট ইউ। জবাবে নাহিদ মৃদু হেসে বলল, ভালো আছি। তাদের কথার মাঝেই নীলাভ নিচে নেমে আসে, সে সবেমাত্র ঘুম থেকে উঠেছে। নীলাভ কোনো দিকে না তাকিয়ে কিচেনের দিকে চলে যায়। সেখানে গিয়ে সাবিনাকে না দেখে ডাক দেয়। মা, কখন বলেছি গরম পানি করে দিতে? গিজারে সমস্যা হচ্ছে, পানি আসছে না। কোথায় তুমি? শুক্রবারেও একটু শান্তি পাই না। নীলাভ ফিরে এসে ড্রয়িং রুমে দাঁড়ায়। এসেই ত্রানাকে এই বাড়িতে দেখে অনেক বেশি চমকে যায়। আপনি আমাদের বাড়িতে? নীলাভের কথায় উপস্থিত সবাই ওর দিকে তাকায়। তরু তো একদৃষ্টিতে নীলাভের দিকে তাকিয়ে আছে। নীলাভ তরুর তাকানো দেখে নিজের দিকে তাকাতেই মনে পড়ে সে শুধুমাত্র টাওয়াল প্যাচিয়ে ড্রয়িং রুমে চলে এসেছে। নীলাভ কালক্ষেপণ না করে নিজের রুমের দিকে ছুটে যায়। এদিকে নীলাভের কথা শুনে সাবিনার মনে পড়ে সে নীলাভকে পানি দিতে ভুলে গেছে। সে যারার দিকে তাকিয়ে বললেন, যারা, তুমি ওকে একটা রুম দেখিয়ে দাও আর তারপর ওকে নিয়ে ব্রেকফাস্ট করে নিও। যারা, তুমি ওকে একটা রুম দেখিয়ে দাও আর তারপর ওকে নিয়ে ব্রেকফাস্ট করে নিও। বলেই সাবিনা কিচেনের দিকে যেতে যেতে কাজের মহিলা হানাকে ডেকে বলেন, গরম পানিটা দিয়ে আসনি কেন? জানো তো নীলাভের রাইনাইটিস প্রবলেম আছে। ঠান্ডা পানি ব্যবহার করলে প্রবলেম হবে। আর নাহিদ গিজার ঠিক করার লোককে ফোন দিয়ে আসতে বল। আচ্ছা মা, বলছি। সাবিনা কিচেনে চলে গেলে নাহিদ তরুর উদ্দেশ্যে বলে, নীলাভ কি আপনাকে চেনে? আপনাকে দেখে এভাবে রিয়েক্ট করল কেন? আসলে আমি 2 দিন আগেই সিআইডিতে জয়েন করেছি। আর উনিই আমাদের ডিপার্টমেন্টের এসপি পদে আছেন। সেই সূত্রেই আমাকে উনি চেনেন। নাজমুল বললেন, বাহ, এটা তো ভালো কথা। জি, যদিও আমরা তারও আগে থেকেই পরিচিত। যারা বলে ওঠে, আপু, বাকি কথা পরে হবে, চলো আগে ফ্রেশ হয়ে খেয়ে নিই। নাজমুল সহমত প্রকাশ করে বললেন, হ্যাঁ হ্যাঁ, যাও তোমরা। বলেই নাহিদ আর নাজমুল গিয়ে খাবার টেবিলে বসে। যারা তরুকে নিয়ে উপরের তলায় আসে। আমি কোথায় থাকব যারা? যারা একটা রুম দেখিয়ে বলে, এখন থেকে এটা তোমার রুম। তরু রুমটার দিকে একবার তাকায়, তারপর বলে, আমি এই রুমে না, ওই রুমটায় থাকব। যারা তরুর ইশারা করা রুমটার দিকে একবার তাকায়। তরু নীলাভের পাশের রুমে থাকতে চাইছে। নীলাভদের বাড়িটা 2 তলা বিশিষ্ট। নিচের তলায় ড্রয়িং রুম, ডাইনিং রুম, সার্ভেন্ট রুম, স্টোর রুম সহ 5টা গেস্ট রুম আছে। আর উপরের তলায় মাঝখানে বড় হল রুম, তার 2 পাশে 8টা রুম আছে। ডান পাশের প্রথম রুমে নাজমুল আর সাবিনা থাকে। বাম পাশের দ্বিতীয় রুমে যারা আর নাহিদ থাকে। তাই বাম পাশের প্রথম খালি রুমটায় যারা তরুকে থাকতে বলেছিল,
কিন্তু তরু ডান পাশে থাকা নীলাভের রুমের পাশের রুমে থাকতে চায়, যেটা ডান পাশের 3 নম্বর রুম। নীলাভের রুম হচ্ছে ডান পাশের শেষের রুমটা। ওই রুমটার পাশের রুমে তো নীলাভ ভাই থাকে। তরু ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করে, তার কি অসুবিধা হবে? না না আপু, অসুবিধা হবে কেন? তোমার অসুবিধা না হলে তুমি থাকো। ওকে। আচ্ছা, তুমি সবকিছু রেখে নিচে নাস্তা করতে এসো। বলেই যারা নিজের রুমে চেঞ্জ করতে চলে যায়। তরু রুমটায় ঢুকে আগে ব্যালকনিতে যায়। নীলাভ আর তার রুমের ব্যালকনি এই পাশে, কিন্তু সাবিনা আর নাজমুলের রুমের ব্যালকনি বাড়ির অন্যদিকে। এই রুমের ব্যালকনি থেকে নীলাভের রুমের বড় ব্যালকনিটা স্পষ্ট দেখা যায়। যখন সে লুকিয়ে লুকিয়ে নীলাভকে দেখতে আসত, তখন সে এই ব্যাপারটা লক্ষ্য করেছিল। আর সেই জন্যই সে এই রুমে থাকতে চেয়েছে। এখন থেকে আর কষ্ট করে বাগানের ভেতর দাঁড়িয়ে দাঁড়িয়ে মশার কামড় খেয়ে তোমাকে দেখতে হবে না লাভ। আমি একটু একটু করে তোমার কতটা কাছে চলে যাচ্ছি, তুমি বুঝতেও পারছো না। তরু রুমের চারদিকে একবার চোখ বুলায়। রুমটায় বেড, ড্রেসিং টেবিল, ড্রয়ার, আলমারি আর একটা চেয়ার টেবিল আছে। পাশেই বাথরুম আছে। নট ব্যাড। তরু লাগেজ থেকে নিজের কাপড়গুলো বের করে ড্রয়ারে গুছিয়ে রাখল। তারপর ফ্রেশ হয়ে একটা গ্রে কালারের লেডিস শার্ট আর প্যান্ট পরে রুম থেকে বের হতেই নীলাভের সাথে দেখা হয়ে যায়। নীলাভ শাওয়ার নিয়ে রেডি হয়ে হয়তো ব্রেকফাস্ট করতে যাচ্ছিল। তরুকে তার পাশের রুম থেকে বের হতে দেখে ভ্রু কুঁচকে বলল, আপনি আমাদের বাড়িতে কি করছেন? বলবেন? আমি এখন থেকে এখানেই থাকব বেয়াই সাহেব। তরুর মুখ থেকে বেয়াই ডাক শুনে নীলাভ অবাক চোখে তাকায়। আমাকে বেয়াই বলে ডাকছেন কেন? আমি আপনার কোন জন্মের বেয়াই? আর তাছাড়া আমি আপনার সিনিয়র, স্যার বলে ডাকুন। সেটা তো অফিসে আপনি আমার স্যার। তবে আপনার সাথে আমার আরও একটা সম্পর্ক আছে, সেই জন্যই বেয়াই বলে ডাকলাম। কোন সম্পর্কের কথা বলছেন? আমি যারার একমাত্র ভালো বন্ধু বুঝলেন, সেই হিসেবে আপনি আমার একমাত্র বেয়াই সাহেব। আপনি ওর বন্ধু? হ্যাঁ, আর আমি এখন থেকে এখানেই থাকব বুঝলেন। অবশ্য যদি আপনার প্রবলেম না হয় তাহলে। আপনি হঠাৎ এখানে থাকবেন কেন? আমি থাকতে চাইনি। আমার এখানে চাকরি ঠিক হয়েছে সেটা তো জানেনই, সেই জন্যই আমি ভাড়া থাকব ভেবেছিলাম। কিন্তু আসার সময় যারার সাথে দেখা হলো। তারপর ও বলল ভাড়া না থেকে এখানে থাকতে। তাই আমি এখানে। নীলাভ পুরোটা বুঝল কিন্তু হজম হচ্ছে না। অবশ্য এই হজম না হওয়াটা সিআইডি হওয়ার সাইড এফেক্ট। নীলাভ আর মাথা ঘামাল না। বাড়ির সবার প্রবলেম না হলে তার আলাদা করে কি প্রবলেম হবে? তাছাড়া এসব ছাড়াও তার চিন্তা করার মতো অনেক কিছু আছে। নীলাভকে চুপ করে থাকতে দেখে তরু বলে উঠল, আপনার কোনো প্রবলেম নেই তো? নো, এসব ছোটখাটো ব্যাপার নিয়ে ভাবার মতো সময় আমার নেই। বলেই নীলাভ ব্রেকফাস্ট করতে নিচে চলে আসে। তরু তার পিছু পিছু আসে। নীলাভ গিয়ে সোজা চেয়ারে বসে পড়ে। তরুকে দাঁড়িয়ে থাকতে দেখে সাবিনা বলেন, তুমি আমার পাশে এসে বসো। তরু বাধ্য মেয়ের মতো সাবিনার পাশের চেয়ারে বসে পড়ে। নাহিদ আর নাজমুল খেয়ে ড্রয়িং রুমে বসে টিভি দেখছে। খাবার টেবিলে শুধু যারা, তরু, সাবিনা আর নীলাভ। সাবিনা নীলাভকে খাবার দিতে দিতে বলেন, তুই কি ত্রানাকে আগে থেকেই চিনিস? নীলাভ যদিও খেতে বসে কথা বলতে পছন্দ করে না, তবুও উত্তরে বলে, উনি গতকাল আমাদের সিআইডি ডিপার্টমেন্টে জয়েন করেছেন। সেই ক্ষেত্রেই পরিচিত। নীলাভ অল্প কথায় প্রশ্নের উত্তর দিয়ে দিল। কিন্তু তরু তাতে সন্তুষ্ট হল না, সে বলে উঠল, আসলে আন্টি, আমরা আরও আগে থেকেই পরিচিত। সর্বপ্রথম ওনার সাথে আমার রেইনবো ক্লাবে দেখা হয়। আর সেদিন তো ওনাকে বাঁচাতে গিয়ে আমি আহত হয়ে গিয়েছিলাম। তরুর কথায় সাবিনা সরাসরি তরুর দিকে তাকিয়ে বলে উঠলেন, তার মানে তুমি সেদিন নীলাভকে বাঁচিয়েছিলে? যারাও এগুলো শুনে চমকে যায়।
অবশ্য তরু স্বাভাবিক স্বরেই বলে, হুম আন্টি, তেমনই কিছু। তরুর কথা শুনে সাবিনা কিছু না ভেবেই তরুর হাতজোড়া নিজের হাতের মুঠোয় নিয়ে নেয়। তরু অবাক হলেও কিছুই বলে না। অনেক অনেক ধন্যবাদ মা। আমার ছেলের জীবন বাঁচানোর জন্য আমি অনেকবার তোমাকে হসপিটালে দেখতে যাব বলে ভেবেছিলাম, কিন্তু নীলাভ ব্যস্ত থাকায় আমাকে নিয়ে যায়নি। তোমার যতদিন ইচ্ছা তুমি এই বাড়িতে থাকবে, একদম নিজের বাড়ি মনে করে। কথাটা শুনে তরুর ভালো লাগল। অবশ্য সে জানত সাবিনা সবটা শোনার পর এরকমই রিয়েক্ট করবে। নীলাভ খাওয়া থামিয়ে দিয়ে একবার তরুর দিকে তাকিয়ে নিজের মায়ের দিকে তাকায়, তবে কিছুই বলে না। কী বা বলবে সে? যারাও চুপচাপ খেয়ে যাচ্ছে। বিকাল বেলা তরু নিজের রুমে শুয়েছিল, নীলাভ ড্রয়িং রুমে বসে আছে। যারা আর নাহিদ দুপুরের খাবার খেয়ে শুয়েছিল, মাত্রই উঠেছে। যদিও যারা কাউকে কিছু না বলে বাড়িতে যাওয়ায় নাহিদ একটু রেগেই ছিল, কিন্তু যারা বুঝিয়ে বলার পর আর রাগ করে থাকতে পারেনি। যারা ফ্রেশ হয়ে এসে নাহিদের উদ্দেশ্যে বলল, চলো না আমরা একটা গেম খেলি, এখন তো আপু আছে, 4 জন মিলে খেলতে পারব। যারার কথায় নাহিদ ভ্রু কুঁচকে তাকায়। 4 জন কই পাবে? আমি, তুমি, ভাইয়া আর আপু। নাহিদ খানিকটা বিরক্ত হয়ে বলে, তোমার কি মনে হয় নীলাভ আমাদের সাথে খেলতে রাজি হবে? পুরো সপ্তাহ ও অনেক পরিশ্রম করে আজকের দিনটা একটু রেস্ট না নিয়ে খেলতে রাজি হয়ে যাবে? যারা মুখটা ছোট করে বলল, তুমি বললে অবশ্যই খেলবে। আপু একা একা রুমে বসে আছে, এভাবে থাকতে কি ভালো লাগে? আপুরও তো কালকে থেকে ডিউটি শুরু হয়ে যাবে, তারপর আর সময়ও পাবে না। চলো না খেলি। নাহিদ একটা শ্বাস ছেড়ে বলল, বেশ চলো, কিন্তু ওরা রাজি না হলে মন খারাপ করতে পারবে না কিন্তু। ওকে করব না। তুমি তোমার ফ্রেন্ডকে নিয়ে এসো, আমি নীলাভকে বলে দেখি। যারা তরুর রুমে গিয়ে দেখে তরু শুয়ে শুয়ে ফোন চাপছে। যারা গিয়ে তার পাশে বসে, আপু আমাদের সাথে খেলবে চলো। যারার কথায় তরু তার দিকে তাকায়। খেলবো মানে? আমরা কি ছোট বাচ্চা নাকি যে খেলবো? বাচ্চাদের গেম খেলবো নাকি? আমরা তো লুডো খেলবো। তরু কিছু একটা ভেবে বলে, কে কে খেলবে? আমি, তুমি, নাহিদ আর ভাইয়া। কথাটা শুনে তরু চট করে উঠে পড়ে। যা দেখে যারা কিছুটা চমকে যায়। সে তো ভেবেছিল তরুকে রাজি করাতে অনেক কাঠখড় পোড়াতে হবে, কিন্তু না, তার বোন যেন অনেক আগে থেকেই রেডি হয়ে আছে। তুই ওয়েট কর, আমি ফ্রেশ হয়ে আসছি। এদিকে নাহিদ ড্রয়িং রুমে এসে দেখে নীলাভ ফোনের দিকে তাকিয়ে আছে। নাহিদ নীলাভের পেছনে দাঁড়িয়ে দেখতে পায় নীলাভ বসে বসে আয়ুর ছবি দেখছে আর কি যেন ভাবছে। নাহিদ নীলাভের কাঁধে হাত রাখলে নীলাভ তড়িঘড়ি করে ফোনটা সরিয়ে ফেলে। নাহিদ এসে নীলাভের পাশে বসে বলে, একটু ঘুমিয়ে নিতে পারতি, কালকে থেকে তো আবার ডিউটি আছে। চেষ্টা করেছিলাম কিন্তু ঘুম আসছে না। আয়ুকে নিয়ে ভাবছিস? নীলাভ উত্তরে কিছুই বলে না। কি হলো বল? দেখেছই যখন, তাহলে জিজ্ঞেস করছো কেন? নীলাভ যে নিজে থেকে লুকিয়ে থাকতে চায়, তাকে কি আর খুঁজে পাওয়া যায়? আমি জানি ও কোথায় আছে। নীলাভের কথা শুনে নাহিদ অবাক হল। কোথায় আছে? তুই কিভাবে জানলি? নীলাভ একটা ছবি দেখিয়ে বলল, ও আজকে নিজের ইনস্টাগ্রাম আইডিতে একটা পোস্ট শেয়ার করেছে, যেখানে ওর লোকেশন লন্ডনে দেখাচ্ছে। বেশ ভালোই আছে। ও তোকে না বলে চলে গেল? তুই তো ওকে যেতে বাধা দিসনি, তাহলে তোকে না বলে কেন চলে গেল? জানি না, আর জানতেও চাই না। ওর যা ইচ্ছা তাই করুক, আই ডোন্ট কেয়ার। আসলে কাউকে তার যোগ্যতার চেয়ে বেশি প্রায়োরিটি দিলে সে এভাবেই মাথায় উঠে নাচতে শুরু করে। নাহিদ বুঝতে পারল নীলাভ রেগে যাচ্ছে, তাই বেশি না ঘাটিয়ে বলল, চল আমাদের সাথে খেলবি।
নাহিদের কথা শুনে নীলাভ নিজের চুলে হাত বুলাতে বুলাতে বলল, খেলবো না ভাইয়া, ভালো লাগছে না। ভালো লাগছে না বলেই তো খেলবি। না, তোমরা খেলো। দেখ নীলাভ, যেই মেয়েটা তোকে ছাড়াই ভালো আছে, তার জন্য তুই কেন কষ্ট পাচ্ছিস? আমি কষ্ট পাচ্ছি না। তাই তাহলে আমাদের সাথে খেল। নীলাভ কথা ঘোরানোর জন্য বলে। তুমি হঠাৎ খেলতে চাইছো কেন? নাহিদ চুপ হয়ে যায়। তোমার কি মনে হয় না ইদানিং তুমি যারার কথায় বেশিই নাচছ? একটা মাত্র বউ আমার, আর বউয়ের কথায় নাচব না বলছিস? আর তাছাড়াও আগে যা কিছু হয়েছিল সেই সম্পর্কে ওর কোনো ধারণাই নেই। তাহলে শুধু শুধু ওকে কষ্ট দিয়ে কি লাভ হবে? আর সবচেয়ে বড় কথা, আমি ওকে ভালোবাসি বুঝলি। ভালোবাসা? ভালোবাসলেই কি সাত খুব নমাফ? এসব মিডল ক্লাস কথা নিশ্চয়ই যারা শিখিয়েছে। নীলাভের কথায় নাহিদের খারাপ লাগলেও কিছুই বলে না। কারণ সে জানে নীলাভ এখন রেগে আছে, সেই জন্যই এভাবে কথা বলছে। যার জন্য নাহিদ হাসতে হাসতে বলে, যেদিন বিয়ে করবি সেদিন বুঝবি। নিজে ভালো থাকতে চাইলে আগে বউকে ভালো রাখতে হয়। আর ভালোবাসা কি তা আদৌ জানিস বলে মনে হচ্ছে না। যেদিন সত্যি সত্যিই কাউকে ভালোবাসবি সেদিন বুঝবি, ভালোবাসার মানুষ শুধু সাত খু নয়, তোকে খু করলেও তোর কোনো আপত্তি থাকবে না। কারণ তার জন্য তুই রতেও পারবি আর মা রতেও পারবি। কথাটা শুনে নীলাভ হাসতে লাগল। বিষয়টা কেন জানি না, হাস্যকর লাগছে তার কাছে। তরু আর যারা সিঁড়ি বেয়ে নিচে নামছিল। নীলাভকে এভাবে হাসতে দেখে তরু একদৃষ্টিতে তাকিয়ে আছে। যারাও অবাক, তরু মনে মনে বলল, কি এমন কথা যা তোমাকে এভাবে হাসাতে পারল? জানতেই হবে আমাকে। নীলাভ হাসতে হাসতেই বলে উঠল, সেই দিন কখনো না আসুক ভাইয়া। আমি কখনো অন্যায়কে প্রশ্রয় দিতে পারব না, সে যেই হোক না কেন। আর আয়ু তো চলেই গেছে, তাই বিয়ের চ্যাপ্টার আপাতত ক্লোজ, বুঝলে? আয়ুকে ভালোবাসলে এগুলো বলতে পারতি না। সে যাই হোক, আমি অবশ্য জানি, শুধু প্রতিজ্ঞা রক্ষার্থে বিয়ে করতে চাইছিলি। নাহিদের কথা শুনে নীলাভ রেগে যায়। সে সোফা থেকে উঠে দাঁড়িয়ে বলে, এখানেই চুপ করো, ফাউল কথা একদম বলবে না। নাহিদ জানে না তার কি হয়েছে, কিন্তু সে চুপ থাকতে পারল না। তার ভাই কেন এতটা একরোখা কেন? আমি কোনো ফাউল কথা বলিনি নীলাভ। শোন, তুই ওকে বিয়ে করে নিঃসন্দেহে প্রতিজ্ঞা রক্ষা করতে পারবি, কিন্তু কখনো সুখী হতে পারবি না। নীলাভ খানিক হাসল বোধ হয়, তবে তার হাসি বেশিক্ষণ স্থায়ী হল না। ওকে বিয়ে করব? এটা কি কোনো জোকস? জোকস হলে ঠিক আছে, নয়তো এটা আকাশকুসুম কল্পনা মাত্র। যেই মেয়েকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়ার পরেও আমাকে ছেড়ে চলে গেছে, এই নীলাভ জাহির খান সেই মেয়েকে কখনোই বিয়ে করবে না। কথাটা শুনে নাহিদ হাসল। তার সাথে তরু ও অদ্ভুতভাবে হাসল। তবে সবার দৃষ্টি নীলাভ এর দিকে নিবন্ধ হওয়ায় তরুর সেই ভয়ঙ্কর হাসি কেউ দেখল না। নাহিদ সুযোগ পাওয়া মাত্রই বলে উঠল, তার মানে তুই কখনোই বিয়ে করবি না? দ্যাটস মিন সেই পাগল মেয়েটার কথাই ঠিক হবে? নীলাভ বুঝল না নাহিদ ঠিক কি বলেছে, তার চাহনি দেখে নাহিদ ব্যাপারটা বুঝতে পারল। মনে নেই মেয়েটা বলেছিল, তুই তার না হলে আর কারো হবি না। আই ডোন্ট কেয়ার, বিয়ের প্রতি আমার কোনো এক্সপেকটেশনস নেই। আয়ুকে বিয়ে করার প্রতিজ্ঞা করেছিলাম, তাই ওকে বিয়ে করতে রাজি হয়েছিলাম। তুই ঠিক কি বোঝাতে চাইছিস? ভাইয়া, আপাতত এসব বিষয়ে কথা বলতে চাইছি না। তরু আর যারা সিঁড়িতে দাঁড়িয়েছিল, নীলাভ তরুকে পাশ কাটিয়ে চলে যেতে নিলে তরু বলে ওঠে, আমাকে দেখে ভয় পেয়ে গেলেন বেআই সাহেব? তরুর মুখে বেআই ডাক শুনতে মোটেই ভালো লাগে না নীলাভের, তবে অতিথি হিসেবে কিছু বলতেও পারছে না। ভয়? সেটা কেন পাব?
এই যে লুডো খেলায় জুনিয়রের কাছে হেরে যাবেন সেই ভয়। আমি এসপি হাওয়া খেয়ে হয়ে যাইনি, নিজের যোগ্যতায় হয়েছি, সো ভয় পাওয়ার এক্সপিরিয়েন্স কখনো হয়নি, আর হবেও না। তাই নাকি? তাহলে প্রমাণ করে দিন যে আপনি ভয় পাননি। চলে গেলে ভাবব ভয় পেয়েছেন। নীলাভ আর কিছু না বলে সোফায় এসে বসে পড়ে। যারা অনেক খুশি, সে গিয়ে লুডো বোর্ড নিয়ে এসে টি টেবিলের ওপর রাখে। তরু নীলাভের পাশে বসেছে, তারপর নাহিদ, আর তারপর যারা বসেছে। এভাবে গোল হয়ে বসেছে। খেলা শুরু করার আগে যারা বলে ওঠে, আমার একটা শর্ত আছে। নাহিদ বলে, প্লিজ উল্টা পাল্টা কিছু বইল না। যারা ঠোঁট উল্টাল। সে অবশ্য জানে নাহিদকে কিভাবে সবকিছু মানাতে হয়। যারার এক্সপ্রেশন দেখে নাহিদ বলে, আচ্ছা বলো, কি শর্ত? যে হেরে যাবে তাকে সবার জন্য চা বানিয়ে আনতে হবে। নীলাভ কিছু বলতে যাবে, তার আগেই তরু বলে ওঠে, আমার কোনো প্রবলেম নেই, আমিই তো জিততে চলেছি। তরুর কথা শুনে নীলাভ কিছু বলতে চেয়েও পারল না। কিন্তু নাহিদ বলল, আমারও একটা শর্ত আছে তাহলে। যারা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায়। নাহিদ যারাকে উদ্দেশ্য করে বলে, তুমি হেরে গেলে মন খারাপ করতে পারবে না কিন্তু। কি বলো? হেরে গেলে কেউ খুশি হয় নাকি? নাহিদ আর কিছু বলে না, এই মেয়েকে বলে কোনো লাভ নেই। যারা ফের বলে ওঠে, আমি গ্রিন গুটি নেব, নাহিদ ইয়েলো, ভাইয়া ব্লু আর আপু রেড নেও। যারা সবাইকে গুটি বুঝিয়ে দিয়ে খেলা শুরু করে। কিন্তু সবার খেয়াল বোর্ডের দিকে থাকলেও তরুর খেয়াল শুধু নীলাভের দিকে। মূলত সে নীলাভের দিকে তাকিয়ে থাকার জন্যই খেলতে বসেছে। খেলার মাঝেই নাহিদ বলে ওঠে, আমার মনে হয় নীলাভই জিতবে, কারণ ও হেরে যেতে লাইক করে না। যারা মুখ বাঁকিয়ে বলে, তুমি এটা কিভাবে বলতে পারো? সেরকম হলে তো আপুই জিতবে, কারণ সেও হেরে যেতে পছন্দ করে না। যারার কথা শুনে নীলাভ তরুর দিকে তাকায়, তরু তো তার দিকেই তাকিয়েছিল। এভাবেই চোখাচোখি হয়ে গেল। হঠাৎ করেই নীলাভের কিছু একটা হল, তরুর চোখে কিছু তো আছে যা তাকে বিস্মিত করল। সাথে সাথে তার হৃদস্পন্দনও কয়েক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। নীলাভ তাড়াতাড়ি নিজের চোখ সরিয়ে নিল। তরু ভারী কণ্ঠে বলল, ভালোভাবে খেলুন এসপি সাহেব, নয়তো জুনিয়রের কাছে হেরে যাবেন। নীলাভ নিচের দিকে তাকিয়েই বলল, আমার না আপনার কনসেন্ট্রেশন করা উচিত। আপনিই তো শুধু এদিক সেদিকে তাকিয়ে থাকেন। তরু প্রথমবারের মতো নিজের ঠোঁট কামড়ে বলল, আমি তো পুরোপুরি কনসেন্ট্রেশন করছি। নীলাভের কি হচ্ছে সে বুঝতে পারছে না, তবে সে নিজের কান দুটো আর গাল দুটো গরম অনুভব করছে। নীলাভ মনে মনে ভাবল, ছেলে মানুষ হয়ে ব্লাশ করা কতটা যুক্তিযুক্ত, তাও আবার যাকে দেখতে পারি না তার কথায় ব্লাশ করতে হল। খেলা শেষ হয়ে যায়। স্বাভাবিকভাবেই নীলাভ প্রথম হয়েছে, তরু দ্বিতীয় হয়েছে আর যারা তৃতীয় হয়েছে, নাহিদ লাড্ডু গুড্ডু হয়েছে। যারা তৃতীয় হয়েছে তাতে তার মন খারাপ হয়নি, কিন্তু তরু দ্বিতীয় হয়েছে তাতে তার ভীষণ মন খারাপ হচ্ছে। তার মন খারাপ দেখে নাহিদ বলল, তোমার মন খারাপ কেন? তুমি তো তৃতীয় হয়েছ। যারা তুমি ওকে একটা রুম দেখিয়ে দাও আর তারপর ওকে নিয়ে ব্রেকফাস্ট করে নিও। বলেই সাবিনা কিচেনের দিকে যেতে যেতে কাজের মহিলা হানাকে ডেকে বলেন, গরম পানিটা দিয়ে আসনি কেন? জানো তো নীলাভের রাইনাইটিস প্রবলেম আছে। ঠান্ডা পানি ব্যবহার করলে প্রবলেম হবে। আর নাহিদ গিজার ঠিক করার লোককে ফোন দিয়ে আসতে বল। আচ্ছা মা, বলছি। সাবিনা কিচেনে চলে গেলে নাহিদ তরুর উদ্দেশ্যে বলে, নীলাভ কি আপনাকে চেনে? আপনাকে দেখে এভাবে রিয়েক্ট করল কেন? আসলে আমি 2 দিন আগেই সিআইডিতে জয়েন করেছি, আর উনিই আমাদের ডিপার্টমেন্টের এসপি পদে আছেন। সেই সূত্রেই আমাকে উনি চেনেন। নাজমুল বললেন,
বাহ, এটা তো ভালো কথা। জি, যদিও আমরা তারও আগে থেকেই পরিচিত। যারা বলে ওঠে, আপু বাকি কথা পরে হবে, চলো আগে ফ্রেশ হয়ে খেয়ে নিই। নাজমুল সহমত প্রকাশ করে বললেন, হ্যাঁ হ্যাঁ, যাও তোমরা। বলেই নাহিদ আর নাজমুল গিয়ে খাবার টেবিলে বসে। যারা তরুকে নিয়ে উপরের তলায় আসে। আমি কোথায় থাকব যারা? যারা একটা রুম দেখিয়ে বলে, এখন থেকে এটা তোমার রুম। তরু রুমটার দিকে একবার তাকায়, তারপর বলে, আমি এই রুমে না, ওই রুমটায় থাকব। যারা তরুর ইশারা করা রুমটার দিকে একবার তাকায়। তরু নীলাভের পাশের রুমে থাকতে চাইছে। নীলাভদের বাড়িটা 2 তলা বিশিষ্ট। নিচের তলায় ড্রয়িং রুম, ডাইনিং রুম, সার্ভেন্ট রুম, স্টোর রুম সহ 5টা গেস্ট রুম আছে। আর উপরের তলায় মাঝখানে বড় হল রুম, তার 2 পাশে 8টা রুম আছে। ডান পাশের প্রথম রুমে নাজমুল আর সাবিনা থাকে। বাম পাশের দ্বিতীয় রুমে যারা আর নাহিদ থাকে। তাই বাম পাশের প্রথম খালি রুমটায় যারা তরুকে থাকতে বলেছিল, কিন্তু তরু ডান পাশে থাকা নীলাভের রুমের পাশের রুমে থাকতে চায়, যেটা ডান পাশের 3 নম্বর রুম। নীলাভের রুম হচ্ছে ডান পাশের শেষের রুমটা। ওই রুমটার পাশের রুমে তো নীলাভ ভাই থাকে। তরু ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করে, তার কি অসুবিধা হবে? না না আপু, অসুবিধা হবে কেন? তোমার অসুবিধা না হলে তুমি থাকো। ওকে। আচ্ছা, তুমি সবকিছু রেখে নিচে নাস্তা করতে এসো। বলেই যারা নিজের রুমে চেঞ্জ করতে চলে যায়। তরু রুমটায় ঢুকে আগে ব্যালকনিতে যায়। নীলাভ আর তার রুমের ব্যালকনি এই পাশে, কিন্তু সাবিনা আর নাজমুলের রুমের ব্যালকনি বাড়ির অন্যদিকে। এই রুমের ব্যালকনি থেকে নীলাভের রুমের বড় ব্যালকনিটা স্পষ্ট দেখা যায়। যখন সে লুকিয়ে লুকিয়ে নীলাভকে দেখতে আসত, তখন সে এই ব্যাপারটা লক্ষ্য করেছিল। আর সেই জন্যই সে এই রুমে থাকতে চেয়েছে। এখন থেকে আর কষ্ট করে বাগানের ভেতর দাঁড়িয়ে দাঁড়িয়ে মশার কামড় খেয়ে তোমাকে দেখতে হবে না লাভ। আমি একটু একটু করে তোমার কতটা কাছে চলে যাচ্ছি, তুমি বুঝতেও পারছো না। তরু রুমের চারদিকে একবার চোখ বুলায়। রুমটায় বেড, ড্রেসিং টেবিল, ড্রয়ার, আলমারি আর একটা চেয়ার টেবিল আছে। পাশেই বাথরুম আছে। নট ব্যাড। তরু লাগেজ থেকে নিজের কাপড়গুলো বের করে ড্রয়ারে গুছিয়ে রাখল। তারপর ফ্রেশ হয়ে একটা গ্রে কালারের লেডিস শার্ট আর প্যান্ট পরে রুম থেকে বের হতেই নীলাভের সাথে দেখা হয়ে যায়। নীলাভ শাওয়ার নিয়ে রেডি হয়ে হয়তো ব্রেকফাস্ট করতে যাচ্ছিল। তরুকে তার পাশের রুম থেকে বের হতে দেখে ভ্রু কুঁচকে বলল, আপনি আমাদের বাড়িতে কি করছেন? বলবেন? আমি এখন থেকে এখানেই থাকব বেয়াই সাহেব। তরুর মুখ থেকে বেয়াই ডাক শুনে নীলাভ অবাক চোখে তাকায়। আমাকে বেয়াই বলে ডাকছেন কেন? আমি আপনার কোন জন্মের বেয়াই? আর তাছাড়া আমি আপনার সিনিয়র, স্যার বলে ডাকুন। সেটা তো অফিসে আপনি আমার স্যার। তবে আপনার সাথে আমার আরও একটা সম্পর্ক আছে, সেই জন্যই বেয়াই বলে ডাকলাম। কোন সম্পর্কের কথা বলছেন? আমি যারার একমাত্র ভালো বন্ধু বুঝলেন, সেই হিসেবে আপনি আমার একমাত্র বেয়াই সাহেব। আপনি ওর বন্ধু? হ্যাঁ, আর আমি এখন থেকে এখানেই থাকব বুঝলেন। অবশ্য যদি আপনার প্রবলেম না হয় তাহলে। আপনি হঠাৎ এখানে থাকবেন কেন? আমি থাকতে চাইনি। আমার এখানে চাকরি ঠিক হয়েছে সেটা তো জানেনই, সেই জন্যই আমি ভাড়া থাকব ভেবেছিলাম। কিন্তু আসার সময় যারার সাথে দেখা হলো। তারপর ও বলল ভাড়া না থেকে এখানে থাকতে। তাই আমি এখানে। নীলাভ পুরোটা বুঝল কিন্তু হজম হচ্ছে না। অবশ্য এই হজম না হওয়াটা সিআইডি হওয়ার সাইড এফেক্ট। নীলাভ আর মাথা ঘামাল না। বাড়ির সবার প্রবলেম না হলে তার আলাদা করে কি প্রবলেম হবে? তাছাড়া এসব ছাড়াও তার চিন্তা করার মতো অনেক কিছু আছে। নীলাভকে চুপ করে থাকতে দেখে তরু বলে উঠল, আপনার কোনো প্রবলেম নেই তো? নো, এসব ছোটখাটো ব্যাপার নিয়ে ভাবার মতো সময় আমার নেই।
বলেই নীলাভ ব্রেকফাস্ট করতে নিচে চলে আসে। তরু তার পিছু পিছু আসে। নীলাভ গিয়ে সোজা চেয়ারে বসে পড়ে। তরুকে দাঁড়িয়ে থাকতে দেখে সাবিনা বলেন, তুমি আমার পাশে এসে বসো। তরু বাধ্য মেয়ের মতো সাবিনার পাশের চেয়ারে বসে পড়ে। নাহিদ আর নাজমুল খেয়ে ড্রয়িং রুমে বসে টিভি দেখছে। খাবার টেবিলে শুধু যারা, তরু, সাবিনা আর নীলাভ। সাবিনা নীলাভকে খাবার দিতে দিতে বলেন, তুই কি ত্রানাকে আগে থেকেই চিনিস? নীলাভ যদিও খেতে বসে কথা বলতে পছন্দ করে না, তবুও উত্তরে বলে, উনি গতকাল আমাদের সিআইডি ডিপার্টমেন্টে জয়েন করেছেন। সেই ক্ষেত্রেই পরিচিত। নীলাভ অল্প কথায় প্রশ্নের উত্তর দিয়ে দিল। কিন্তু তরু তাতে সন্তুষ্ট হল না, সে বলে উঠল, আসলে আন্টি, আমরা আরও আগে থেকেই পরিচিত। সর্বপ্রথম ওনার সাথে আমার রেইনবো ক্লাবে দেখা হয়। আর সেদিন তো ওনাকে বাঁচাতে গিয়ে আমি আহত হয়ে গিয়েছিলাম। তরুর কথায় সাবিনা সরাসরি তরুর দিকে তাকিয়ে বলে উঠলেন, তার মানে তুমি সেদিন নীলাভকে বাঁচিয়েছিলে? যারাও এগুলো শুনে চমকে যায়। অবশ্য তরু স্বাভাবিক স্বরেই বলে, আন্টি, তেমনই কিছু। তরুর কথা শুনে সাবিনা কিছু না ভেবেই তরুর হাতজোড়া নিজের হাতের মুঠোয় নিয়ে নেয়। তরু অবাক হলেও কিছুই বলে না। অনেক অনেক ধন্যবাদ মা। আমার ছেলের জীবন বাঁচানোর জন্য আমি অনেকবার তোমাকে হসপিটালে দেখতে যাব বলে ভেবেছিলাম, কিন্তু নীলাভ ব্যস্ত থাকায় আমাকে নিয়ে যায়নি। তোমার যতদিন ইচ্ছা তুমি এই বাড়িতে থাকবে, একদম নিজের বাড়ি মনে করে। কথাটা শুনে তরুর ভালো লাগল। অবশ্য সে জানত সাবিনা সবটা শোনার পর এরকমই রিয়েক্ট করবে। নীলাভ খাওয়া থামিয়ে দিয়ে একবার তরুর দিকে তাকিয়ে নিজের মায়ের দিকে তাকায়। তবে কিছুই বলে না। কী বা বলবে সে? যারাও চুপচাপ খেয়ে যাচ্ছে। বিকাল বেলা। তরু নিজের রুমে শুয়েছিল, নীলাভ ড্রয়িং রুমে বসে আছে। যারা আর নাহিদ দুপুরের খাবার খেয়ে শুয়েছিল, মাত্রই উঠেছে। যদিও যারা কাউকে কিছু না বলে বাড়িতে যাওয়ায় নাহিদ একটু রেগেই ছিল, কিন্তু যারা বুঝিয়ে বলার পর আর রাগ করে থাকতে পারেনি। যারা ফ্রেশ হয়ে এসে নাহিদের উদ্দেশ্যে বলল, চলো না আমরা একটা গেম খেলি, এখন তো আপু আছে। 4 জন মিলে খেলতে পারব। যারার কথায় নাহিদ ভ্রু কুঁচকে তাকায়। 4 জন কই পাবে? আমি, তুমি, ভাইয়া আর আপু। নাহিদ খানিকটা বিরক্ত হয়ে বলে, তোমার কি মনে হয় নীলাভ আমাদের সাথে খেলতে রাজি হবে? পুরো সপ্তাহ ও অনেক পরিশ্রম করে আজকের দিনটা একটু রেস্ট না নিয়ে খেলতে রাজি হয়ে যাবে? যারা মুখটা ছোট করে বলল, তুমি বললে অবশ্যই খেলবে। আপু একা একা রুমে বসে আছে। এভাবে থাকতে কি ভালো লাগে? আপুরও তো কালকে থেকে ডিউটি শুরু হয়ে যাবে। তারপর আর সময়ও পাবে না। চলো না খেলি। নাহিদ একটা শ্বাস ছেড়ে বলল, বেশ চলো, কিন্তু ওরা রাজি না হলে মন খারাপ করতে পারবে না কিন্তু। ওকে করব না। তুমি তোমার ফ্রেন্ডকে নিয়ে এসো, আমি নীলাভকে বলে দেখি। যারা তরুর রুমে গিয়ে দেখে তরু শুয়ে শুয়ে ফোন চাপছে। যারা গিয়ে তার পাশে বসে, আপু আমাদের সাথে খেলবে চলো। যারার কথায় তরু তার দিকে তাকায়। খেলবো মানে? আমরা কি ছোট বাচ্চা নাকি যে খেলবো? বাচ্চাদের গেম খেলবো নাকি? আমরা তো লুডো খেলবো। তরু কিছু একটা ভেবে বলে, কে কে খেলবে? আমি, তুমি, নাহিদ আর ভাইয়া। কথাটা শুনে তরু চট করে উঠে পড়ে। যা দেখে যারা কিছুটা চমকে যায়। সে তো ভেবেছিল তরুকে রাজি করাতে অনেক কাঠখড় পোড়াতে হবে, কিন্তু না, তার বোন যেন অনেক আগে থেকেই রেডি হয়ে আছে। তুই ওয়েট কর, আমি ফ্রেশ হয়ে আসছি। এদিকে নাহিদ ড্রয়িং রুমে এসে দেখে নীলাভ ফোনের দিকে তাকিয়ে আছে। নাহিদ নীলাভের পেছনে দাঁড়িয়ে দেখতে পায় নীলাভ বসে বসে আয়ুর ছবি দেখছে আর কি যেন ভাবছে। নাহিদ নীলাভের কাঁধে হাত রাখলে নীলাভ তড়িঘড়ি করে ফোনটা সরিয়ে ফেলে।
নাহিদ এসে নীলাভের পাশে বসে বলে, একটু ঘুমিয়ে নিতে পারতি। কালকে থেকে তো আবার ডিউটি আছে। চেষ্টা করেছিলাম কিন্তু ঘুম আসছে না। আয়ুকে নিয়ে ভাবছিস? নীলাভ উত্তরে কিছুই বলে না। কি হলো বল। দেখেছই যখন, তাহলে জিজ্ঞেস করছো কেন? নীলাভ যে নিজে থেকে লুকিয়ে থাকতে চায়, তাকে কি আর খুঁজে পাওয়া যায়? আমি জানি ও কোথায় আছে। নীলাভের কথা শুনে নাহিদ অবাক হল। কোথায় আছে? তুই কিভাবে জানলি? নীলাভ একটা ছবি দেখিয়ে বলল, ও আজকে নিজের ইনস্টাগ্রাম আইডিতে একটা পোস্ট শেয়ার করেছে, যেখানে ওর লোকেশন লন্ডনে দেখাচ্ছে। বেশ ভালোই আছে। ও তোকে না বলে চলে গেল? তুই তো ওকে যেতে বাধা দিসনি, তাহলে তোকে না বলে কেন চলে গেল? জানি না, আর জানতেও চাই না। ওর যা ইচ্ছা তাই করুক, আই ডোন্ট কেয়ার। আসলে কাউকে তার যোগ্যতার চেয়ে বেশি প্রায়োরিটি দিলে সে এভাবেই মাথায় উঠে নাচতে শুরু করে। নাহিদ বুঝতে পারল নীলাভ রেগে যাচ্ছে। তাই বেশি না ঘাটিয়ে বলল, চল আমাদের সাথে খেলবি। নাহিদের কথা শুনে নীলাভ নিজের চুলে হাত বুলাতে বুলাতে বলল, খেলবো না ভাইয়া, ভালো লাগছে না। ভালো লাগছে না বলেই তো খেলবি। না, তোমরা খেলো। দেখ নীলাভ, যেই মেয়েটা তোকে ছাড়াই ভালো আছে, তার জন্য তুই কেন কষ্ট পাচ্ছিস? আমি কষ্ট পাচ্ছি না। তাই তাহলে আমাদের সাথে খেল। নীলাভ কথা ঘোরানোর জন্য বলে, তুমি হঠাৎ খেলতে চাইছো কেন? নাহিদ চুপ হয়ে যায়। তোমার কি মনে হয় না ইদানিং তুমি যারার কথায় বেশিই নাচছ? একটা মাত্র বউ আমার, আর বউয়ের কথায় নাচব না বলছিস? আর তাছাড়াও আগে যা কিছু হয়েছিল সেই সম্পর্কে ওর কোনো ধারণাই নেই। তাহলে শুধু শুধু ওকে কষ্ট দিয়ে কি লাভ হবে? আর সবচেয়ে বড় কথা, আমি ওকে ভালোবাসি, বুঝলি? ভালোবাসা? ভালোবাসলেই কি সাত খুব নমাফ? এসব মিডল ক্লাস কথা নিশ্চয়ই যারা শিখিয়েছে। নীলাভের কথায় নাহিদের খারাপ লাগলেও কিছুই বলে না। কারণ সে জানে নীলাভ এখন রেগে আছে, সেই জন্যই এভাবে কথা বলছে। যার জন্য নাহিদ হাসতে হাসতে বলে, যেদিন বিয়ে করবি সেদিন বুঝবি। নিজে ভালো থাকতে চাইলে আগে বউকে ভালো রাখতে হয়। আর ভালোবাসা কি তা আদৌ জানিস বলে মনে হচ্ছে না। যেদিন সত্যি সত্যিই কাউকে ভালোবাসবি সেদিন বুঝবি, ভালোবাসার মানুষ শুধু সাত খু নয়, তোকে খু করলেও তোর কোনো আপত্তি থাকবে না। কারণ তার জন্য তুই রতেও পারবি আর মা রতেও পারবি। কথাটা শুনে নীলাভ হাসতে লাগল। বিষয়টা কেন জানি না, হাস্যকর লাগছে তার কাছে। তরু আর যারা সিঁড়ি বেয়ে নিচে নামছিল, নীলাভকে এভাবে হাসতে দেখে তরু একদৃষ্টিতে তাকিয়ে আছে। যারাও অবাক। তরু মনে মনে বলল, পারল? জানতেই হবে আমাকে। নীলাভ হাসতে হাসতেই বলে উঠল, সেই দিন কখনো না আসুক ভাইয়া। আমি কখনো অন্যায়কে প্রশ্রয় দিতে পারব না, সে যেই হোক না কেন। আর আয়ু তো চলেই গেছে, তাই বিয়ের চ্যাপ্টার আপাতত ক্লোজ, বুঝলে? আয়ুকে ভালোবাসলে এগুলো বলতে পারতি না। সে যাই হোক, আমি অবশ্য জানি, শুধু প্রতিজ্ঞা রক্ষার্থে বিয়ে করতে চাইছিলি। নাহিদের কথা শুনে নীলাভ রেগে যায়। সে সোফা থেকে উঠে দাঁড়িয়ে বলে, এখানেই চুপ করো, ফাউল কথা একদম বলবে না। নাহিদ জানে না তার কি হয়েছে, কিন্তু সে চুপ থাকতে পারল না। তার ভাই কেন এতটা একরোখা কেন? আমি কোনো ফাউল কথা বলিনি নীলাভ। শোন, তুই ওকে বিয়ে করে নিঃসন্দেহে প্রতিজ্ঞা রক্ষা করতে পারবি, কিন্তু কখনো সুখী হতে পারবি না। নীলাভ খানিক হাসল বোধ হয়, তবে তার হাসি বেশিক্ষণ স্থায়ী হল না। ওকে বিয়ে করব? এটা কি কোনো জোকস? জোকস হলে ঠিক আছে, নয়তো এটা আকাশকুসুম কল্পনা মাত্র।
যেই মেয়েকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়ার পরেও আমাকে ছেড়ে চলে গেছে, এই নীলাভ জাহির খান সেই মেয়েকে কখনোই বিয়ে করবে না। কথাটা শুনে নাহিদ হাসল। তার সাথে তরু ও অদ্ভুতভাবে হাসল। তবে সবার দৃষ্টি নীলাভ এর দিকে নিবদ্ধ হওয়ায় তরুর সেই ভয়ঙ্কর হাসি কেউ দেখল না। নাহিদ সুযোগ পাওয়া মাত্রই বলে উঠল, তার মানে তুই কখনোই বিয়ে করবি না? দ্যাটস মিন সেই পাগল মেয়েটার কথাই ঠিক হবে? নীলাভ বুঝল না নাহিদ ঠিক কি বলেছে, তার চাহনি দেখে নাহিদ ব্যাপারটা বুঝতে পারল। মনে নেই মেয়েটা বলেছিল, তুই তার না হলে আর কারো হবি না। আই ডোন্ট কেয়ার, বিয়ের প্রতি আমার কোনো এক্সপেকটেশনস নেই। আয়ুকে বিয়ে করার প্রতিজ্ঞা করেছিলাম, তাই ওকে বিয়ে করতে রাজি হয়েছিলাম। তুই ঠিক কি বোঝাতে চাইছিস? ভাইয়া, আপাতত এসব বিষয়ে কথা বলতে চাইছি না। তরু আর যারা সিঁড়িতে দাঁড়িয়েছিল, নীলাভ তরুকে পাশ কাটিয়ে চলে যেতে নিলে তরু বলে ওঠে, আমাকে দেখে ভয় পেয়ে গেলেন বেআই সাহেব? তরুর মুখে বেআই ডাক শুনতে মোটেই ভালো লাগে না নীলাভের, তবে অতিথি হিসেবে কিছু বলতেও পারছে না। ভয়? সেটা কেন পাব? এই যে লুডো খেলায় জুনিয়রের কাছে হেরে যাবেন, সেই ভয়। আমি এসপি হাওয়া খেয়ে হয়ে যাইনি। নিজের যোগ্যতায় হয়েছি, সো ভয় পাওয়ার এক্সপিরিয়েন্স কখনো হয়নি, আর হবেও না। তাই নাকি? তাহলে প্রমাণ করে দিন যে আপনি ভয় পাননি। চলে গেলে ভাবব ভয় পেয়েছেন। নীলাভ আর কিছু না বলে সোফায় এসে বসে পড়ে। যারা অনেক খুশি, সে গিয়ে লুডো বোর্ড নিয়ে এসে টি টেবিলের ওপর রাখে। তরু নীলাভের পাশে বসেছে, তারপর নাহিদ, আর তারপর যারা বসেছে। এভাবে গোল হয়ে বসেছে। খেলা শুরু করার আগে যারা বলে ওঠে, আমার একটা শর্ত আছে। নাহিদ বলে, প্লিজ উল্টা পাল্টা কিছু বইল না। যারা ঠোঁট উল্টাল। সে অবশ্য জানে নাহিদকে কিভাবে সবকিছু মানাতে হয়। যারার এক্সপ্রেশন দেখে নাহিদ বলে, আচ্ছা বলো, কি শর্ত? যে হেরে যাবে, তাকে সবার জন্য চা বানিয়ে আনতে হবে। নীলাভ কিছু বলতে যাবে, তার আগেই তরু বলে ওঠে, আমার কোনো প্রবলেম নেই, আমিই তো জিততে চলেছি। তরুর কথা শুনে নীলাভ কিছু বলতে চেয়েও পারল না। কিন্তু নাহিদ বলল, আমারও একটা শর্ত আছে তাহলে। যারা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায়। নাহিদ যারাকে উদ্দেশ্য করে বলে, তুমি হেরে গেলে মন খারাপ করতে পারবে না কিন্তু। কি বলো? হেরে গেলে কেউ খুশি হয় নাকি? নাহিদ আর কিছু বলে না, এই মেয়েকে বলে কোনো লাভ নেই। যারা ফের বলে ওঠে, আমি গ্রিন গুটি নেব, নাহিদ ইয়েলো, ভাইয়া ব্লু আর আপু রেড নেও। যারা সবাইকে গুটি বুঝিয়ে দিয়ে খেলা শুরু করে। কিন্তু সবার খেয়াল বোর্ডের দিকে থাকলেও তরুর খেয়াল শুধু নীলাভের দিকে। মূলত সে নীলাভের দিকে তাকিয়ে থাকার জন্যই খেলতে বসেছে। খেলার মাঝেই নাহিদ বলে ওঠে, আমার মনে হয় নীলাভই জিতবে, কারণ ও হেরে যেতে লাইক করে না। যারা মুখ বাঁকিয়ে বলে, তুমি এটা কিভাবে বলতে পারো? সেরকম হলে তো আপুই জিতবে, কারণ সেও হেরে যেতে পছন্দ করে না। যারার কথা শুনে নীলাভ তরুর দিকে তাকায়, তরু তো তার দিকেই তাকিয়েছিল। এভাবেই চোখাচোখি হয়ে গেল। হঠাৎ করেই নীলাভের কিছু একটা হল, তরুর চোখে কিছু তো আছে যা তাকে বিস্মিত করল। সাথে সাথে তার হৃদস্পন্দনও কয়েক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। নীলাভ তাড়াতাড়ি নিজের চোখ সরিয়ে নিল। তরু ভারী কণ্ঠে বলল, ভালোভাবে খেলুন এসপি সাহেব, নয়তো জুনিয়রের কাছে হেরে যাবেন। নীলাভ নিচের দিকে তাকিয়েই বলল, আমার না আপনার কনসেন্ট্রেশন করা উচিত। আপনিই তো শুধু এদিক সেদিকে তাকিয়ে থাকেন। তরু প্রথমবারের মতো নিজের ঠোঁট কামড়ে বলল, আমি তো পুরোপুরি কনসেন্ট্রেশন করছি। নীলাভের কি হচ্ছে সে বুঝতে পারছে না, তবে সে নিজের কান দুটো আর গাল দুটো গরম অনুভব করছে। নীলাভ মনে মনে ভাবল, ছেলে মানুষ হয়ে ব্লাশ করা কতটা যুক্তিযুক্ত।
তাও আবার যাকে দেখতে পারি না তার কথায় ব্লাশ করতে হলো। খেলা শেষ হয়ে যায়। স্বাভাবিকভাবেই নীলাভ প্রথম হয়েছে, তরু দ্বিতীয় হয়েছে আর যারা তৃতীয় হয়েছে, নাহিদ লাড্ডু গুড্ডু হয়েছে। যারা তৃতীয় হয়েছে তাতে তার মন খারাপ হয়নি, কিন্তু তরু দ্বিতীয় হয়েছে তাতে তার ভীষণ মন খারাপ হচ্ছে। তার মন খারাপ দেখে নাহিদ বলল, তোমার মন খারাপ কেন? তুমি তো তৃতীয় হয়েছ। তোমার মন খারাপ কেন? তুমি তো তৃতীয় হয়েছ। আপু ভালো করে খেলেইনি। তুমি খেয়াল করেছ? ভাইয়া কোবার আপুর গুটি খেয়েছে, কিন্তু আপু একবারও ভাইয়ার গুটি খায়নি। 2 বার তো চান্স পেয়েও খায়নি। নীলাভ যারার কথা শুনে রেগে যায়। তুমি বলতে চাইছ উনি গুটি খায়নি বলে আমি ফার্স্ট হয়েছি, না হলে হতাম না? না ভাইয়া, আমি সেটা বলতে চাইনি, আমি তো বললাম যে আপু মন দিয়ে খেলেনি। তরু নীলাভের দিকে তাকিয়েই বলে, যারা আমি মন দিয়েই খেলেছি। তখন ওনার গুটি খেতে গেলে আমি উল্টো পিছিয়ে পড়তাম, সেই জন্য খাইনি। আর প্লিজ এই নিয়ে কথা বাড়াবি না। নাহিদ বলল, আরে যারা বাদ দেও, এখন কি আমাকে চা বানাতে হবে সবার জন্য? হ্যাঁ, রুলস ইজ রুলস। তাও চলো আমি তোমাকে সাহায্য করব। যারা আর নাহিদ চা বানাতে কিচেনে চলে গেল। নীলাভ তরুর উদ্দেশ্যে বলে উঠল, আমার চেহারায় কি কিছু লেগে আছে? তরু ভ্রু কুঁচকে বলে, কই না তো। নীলাভ এবার চেঁচিয়ে বলে ওঠে, দেন ওয়াই আর ইউ লুকিং এট মি লাইক দ্যাট? ড্যাম ইট! তাহলে আমার দিকে এভাবে তাকিয়ে আছেন কেন? তরু চোখ সরিয়ে একটা ঢোক গিলে বলে, আপনার কোথাও ভুল হচ্ছে, আমি আপনার দিকে তাকিয়েছিলাম না। মিথ্যা বলছেন কেন? আমি নিজের চোখে দেখেছি আপনি পুরোটা সময় আমার দিকেই তাকিয়েছিলেন। তরু পুনরায় নিজের লিপস বাইট করে বলে, দ্যাটস মিন আপনিও আমার দিকে তাকিয়েছিলেন। নীলাভ থতমত খেয়ে যায়। আমি মোটেও আপনার দিকে তাকাইনি। তাহলে জানলেন কিভাবে যে আমি পুরোটা সময় আপনার দিকেই তাকিয়েছিলাম? জিলাপি গাল। তরু বেশ অবাক হল, এটার মানে আবার কি? এমন অদ্ভুত নাম সে কখনো শোনেনি। হোয়াট ডু ইউ মিন বাই জিলাপি গার্ল? এটার মানে আপনি জিলাপির মতো কথা প্যাচান। ইউ আর সাচ আ জিলাপি গার্ল। তরু নীলাভের দিকে তাকায়, নীলাভ তার দিকেই তাকিয়ে আছে। তরু এগিয়ে গিয়ে ফিসফিসিয়ে বলে, জিলাপি কিন্তু শুধু প্যাচালোই হয় না, অনেক বেশি মিষ্টিও হয়। ইউ ওয়ান্না ট্রাই সাম? কথাটার মানে বোধগম্য হতেই নীলাভ 420 ভোল্টের শকট খেল। যেন কথা বলতেই ভুলে গেছে সে। তখনই যারা আর নাহিদ চা বানিয়ে নিয়ে আসলো। ওদের আসতে দেখে তরু কিছুটা পিছিয়ে গেল। নীলাভ সেভাবেই দাঁড়িয়ে আছে। নাহিদ তার বাহুতে হালকা ধাক্কা দিয়ে জিজ্ঞেস করল, কিরে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছিস কেন? নীলাভ শুনল না যেন। নাহিদ পুনরায় নীলাভের বাহু ঝাঁকিয়ে বলল, কিরে কোথায় হারিয়ে গেলি? এই নীলাভ। হ্যাঁ, কি বলছো ভাইয়া? কি হয়েছে তোর? এরকম ভ্যাবলা কান্তের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে তপস্যা করছিস নাকি? আমি নিজের রুমে যাচ্ছি ভাইয়া, কিছু কাজ আছে আমার। বলেই নীলাভ উপরে যেতে লাগল। নাহিদ পেছনে থেকে বলল, চাটা তো খেয়ে যা, আমার স্পেশাল চা। না খেলে মিস করবি কিন্তু। খাবো না। নাহিদ আর কিছু বলার আগেই নীলাভ নিজের রুমে চলে যায়। তরু সেদিকে তাকিয়ে মনে মনে ভাবল, এ তো দেখি লজ্জায় লাল নীল হয়ে গেল। কি এমন বললাম আমি? যারা বলল, যাহ ভাইয়া তো চলেই গেল, এখন চাটা কি করব? তুই আমারটা আর ওনারটা আমাকে দে, আমি ওনাকে দিয়ে দেব। এমনিতেও আমি উপরেই যাচ্ছি। যারা কিছু না বলেই তরুর হাতে নীলাভ আর তরুর চা দিয়ে দেয়। তরু সেগুলো নিয়ে সোজা নীলাভের রুমের সামনে এসে দরজায় নক করে। কে? ভেতরে এসো।
তরু ভেতরে ঢুকতেই তার চোখ গেল দেয়ালে টানানো নীলাভ আর আয়ুর ছবির দিকে। ছবিটা আবারও লাগিয়েছে? দ্যাটস নট ফেয়ার। নীলাভ নিজের বেডের ওপর বসেছিল। তরুকে আসতে দেখে সে অবাক হল। তার ওপর তরু যে ছবিটার দিকে তাকিয়ে আছে সেটাও নীলাভ লক্ষ্য করল। আপনি আমার রুমে কি করছেন? তরু রুমে থাকা চেয়ারে বসে নীলাভের সামনে চা এগিয়ে দিয়ে বলল। আপনার রুমে আসা বারণ নাকি? এই নিন চা খান। নীলাভ তরুর এগিয়ে দেওয়া হাতের দিকে তাকাল। তরু সবসময় লং হাতার শার্ট পরে, কিন্তু আজ সেই হাতাটা খানিকটা সরে গিয়ে হাতের কয়েকটা দাগ নীলাভের নজরে এলো। নীলাভ কিছু না ভেবেই খপ করে তরুর হাত ধরে ফেলল। তরু ব্যাপারটা বুঝতে পেরে তাড়াতাড়ি হাত সরিয়ে নিল। আমি আপনাকে আমার হাত ধরতে বলিনি, চায়ের কাপটা ধরতে বলেছি। নীলাভ কাপটা হাতে নেয়। তারপর কাপে একটা চুমুক দিয়ে তরুর দিকে তাকিয়ে সোজা সাপটা জিজ্ঞেস করে। আপনার হাতের দাগগুলো কিসের? অ্যাক্সিডেন্ট। সিআইডিতে জয়েন হবার সময় আপনার হাত পা চেক করেনি? নো, টাকা দিয়ে ব্যাপারটা মিটিয়ে নিয়েছি। নীলাভ আর কিছুই বলল না। নীলাভকে চুপ থাকতে দেখে তরু বলে উঠল। ছবিতে থাকা মেয়েটি কি আপনার গার্লফ্রেন্ড? হ্যাঁ। তবে এক্স গার্লফ্রেন্ড। এক্সের ছবি কেউ দেয়ালে ঝুলিয়ে রাখে? রাখব না, আজই সরিয়ে ফেলব। আপনি শুধু চা দিতেই এসেছেন? হ্যাঁ। আচ্ছা, আমি আসি তাহলে। বলেই তরু নিজের রুমে চলে আসে। আজকে সে অনেক খুশি। এটা দেখে ভালো লাগলো যে নীলাভ ভালোবাসার প্রিটেন্ড করলেও আয়ুকে ভালোবাসতে পারেনি। নইলে এত সহজে সে আয়ুকে মন থেকে মুছে ফেলতে পারত না। নীলাভ চা খেতে খেতে আয়ুর ছবির সামনে গিয়ে দাঁড়ায়। তারপর আনমনেই বলে ওঠে, কেন জানি না শত চেষ্টা করেও তোমাকে ভালোবাসতে পারিনি। তোমার জন্য অনেক আফসোস হতো জানো তো। কিন্তু এখন এটা ভেবে ভালো লাগছে যে ভাগ্যিস তুমি আমার মনে জায়গা করে নিতে পারোনি। নয়তো আমি হয়তো খুব কষ্ট পেতাম আজকে। আর সত্যি বলতে ভালোবাসা মানে যদি অন্যায়কে প্রশ্রয় দেওয়া হয়, তাহলে সেই ভালোবাসা কোনোদিনও চাই না আমি। সন্ধ্যাবেলা সাবিনা আর যারা রাতের খাবার তৈরি করছিল, তাদের সাথে কাজের লোক হানাও আছে। সাবিনা খুবই চিন্তিত, আয়ুর সম্পর্কে নাহিদ তাকে সবটা বলেছে। সাবিনাকে চিন্তিত দেখে যারা জিজ্ঞেস করল, মা, আপনি কি নীলাভ ভাইয়াকে নিয়ে চিন্তা করছেন? হুম, ছেলেটাকে নিয়ে যে কি করি। ও যতই মুখে বলুক যে ওর কিছুই যায় আসে না। কিন্তু আমি তো মা, আমি জানি ও ভালো নেই। ও কারো ভালোবাসার দরকার আছে, যেটা আয়ু কখনোই দিতে পারত না। ভালো হয়েছে যে আয়ু নিজে থেকেই চলে গেছে। কিন্তু এখন কি করব সেটাই বুঝতে পারছি না। মা, কিছু মনে না করলে আমি একটা কথা বলি? হুম, বলো। এই সুযোগে একটা ভালো মেয়ে দেখে ভাইয়াকে বিয়ে করিয়ে দিন। তাহলে দেখবেন আস্তে আস্তে ভাইয়া স্বাভাবিক হয়ে যাবে আর ভালোও থাকবে। হ্যাঁ, তা তুমি ঠিকই বলেছ। আমিও সেটাই করব ভাবছি। তরু কোথাও যাওয়ার জন্য নিচেই আসছিল, সে সাবিনা আর যারার কথা শুনে ফেলে। সে সোজা কিচেনে চলে আসে। আসবো আন্টি? তরুকে দেখে সাবিনা আর যারা কথা থামিয়ে দেয়। হ্যাঁ, আসো না। তোমার কি কিছু লাগবে মা? তরু সাবিনার পাশে এসে দাঁড়িয়ে বলে। কিছু মনে না করলে আমি একটা কথা বলবো? কি বলবে আপু, বলো না। বলছিলাম কি, আমি আজকের রাতের রান্নাটা করি? তরুর কথায় সাবিনা অবাক চোখে তাকিয়ে আছে। আর যারা তো হতভম্ব হয়ে গেছে। আসলে রান্নাবান্না করতে আমার অনেক ভালো লাগে। আমি তো বিদেশেই ছিলাম, সেখানে প্রতিদিনই নিজের রান্না নিজেকেই করতে হতো। তাই রান্না মোটামুটি জানি আমি। না মা, তুমি কেন রান্না করবে? তুমি এই বাড়ির অতিথি। আমি অতিথি? আন্টি, আপনি না তখন বললেন আমি যেন এই বাড়িকে নিজের বাড়ি বলে মনে করি। এখন আবার অতিথি বলছেন? হ্যাঁ,
তা তো বলেছি, কিন্তু তোমার রান্না করতে হবে না মা। তাহলে বুঝবো আপনি আমাকে আপন বলে মনে করেন না। সাবিনা এবার কি বলবে বুঝতে পারল না। আচ্ছা, বেশ, তুমি যখন করতেই চাইছো করো, আমরা হেল্প করে দিচ্ছি। না আন্টি, আমি একাই পারব। আপনারা শুধু বলে যান কে কি খাবেন, আমি রান্না করে দিচ্ছি। সাবিনা আর যারা রান্নার নাম বলে ড্রয়িং রুমে এসে বসে পড়ে। আচ্ছা, ত্রানার বাবা মা কোথায় থাকে? যারা তাজিমের শিখিয়ে দেওয়া কথাগুলো মনে করে বলতে লাগল। আপুর বাবা কক্সবাজারে থাকেন। সে অনেক বড় বিজনেসম্যান। আপু বিদেশ থেকে এখানে বেড়াতে এসেছিল। তাদের এখানের বাড়ি আমাদের বাড়ির ওখানে। সে ওখানেই থাকত, কিন্তু ওখান থেকে তার অফিস দূরে হওয়ায় এখানে শিফট হতে চাইছিল। ও, আর ওর মা কোথায়? আপু ছোট থাকতে ওর মামারা গেছেন। কথাটা শুনে সাবিনার খারাপ লাগল। তারপর কি ওর বাবা আবার বিয়ে করেছে? যারা হ্যাঁ বলতে গিয়েও থেমে যায়। সে তাজিমের বলা কথাগুলো মনে করেই বলে, না আঙ্কেল, আপুর কথা চিন্তা করে আর দ্বিতীয়বার বিয়ে করেননি। আপুকে তিনি অনেক ভালোবাসেন। ওহ, কিন্তু ও তো বড় বিজনেসম্যানের মেয়ে হয়ে চাকরি করার কি দরকার? সেটা তো আপুই ভালো জানে। তবে শুনেছি, ভাইয়াকে দেখেই সে অনুপ্রাণিত হয়ে সিআইডিতে জয়েন হবার সিদ্ধান্ত নিয়েছিল। ভাইয়া মানে নীলাভকে দেখে? হ্যাঁ, আপু তো সেটাই বলল আমাকে। অবশ্য এই বাড়িতে আসার আগে সে জানত না যে এটা ভাইয়ার বাড়ি। ওহ, আচ্ছা, তুমি বরং দেখে আসো মেয়েটা কি করছে, একা একা পারবে কিনা। আপু যখন বলেছে, তাহলে সে একাই পারবে। তরু একা হাতেই সব খাবার রান্না করছে। অবশ্য বাঙাল রান্নার জেদ সে শিখেছে। তার সাথে লন্ডনের বিভিন্ন রান্নাও সে করতে পারে। শুধু রান্নাবান্না নয়, ঘরোয়া সব কাজই সে দেশে আসার আগে শিখে নিয়েছে। রান্নার মাঝেই তার ফোনে আভিকের মেসেজ আসে। মেসেজ কি রে, আসবি বলেও আসলি না? কোথায় আছিস? তরু রিপ্লাই দিয়ে বলে, আমি আজকে আসতে পারবো না রে, কাজে আটকে গেছি, কালকে দেখা করব। 2 ঘন্টার মধ্যে তরু সমস্ত রান্না কমপ্লিট করে টেবিলের ওপর সাজিয়ে রাখে। সাবিনা সেসব দেখে তো অবাক। এত কম সময়ে এতগুলো আইটেমের খাবার কিভাবে রান্না করল এই মেয়ে? ছোটবেলা থেকেই নাকি বিদেশে ছিল। তার পক্ষে এত এত দেশি খাবার রান্না করা সম্ভব নাকি? যারা, সবাইকে খাবার খেতে ডেকে আনো। যারাও অবশ্য এত এত রান্না দেখে অবাক হয়েছে। তবুও তরুর কথা মতো সবাইকে ডাকতে চলে গেল। তুমি এত রান্না একা হাতে করলে কিভাবে? বললাম না আন্টি, আমার রান্না করতে ভালো লাগে তাই সব রান্নাই শিখে নিয়েছি। সাবিনা অনেক খুশি হয়ে যায়। আজকালকার দিনে এমন মেয়ে আছে বলে ধারণাই করেনি সে। আয়ু তো রান্নার ও জানে না। সাবিনা একটা শ্বাস ফেলে বলল, অনেক কষ্ট করেছ মা, যাও, গিয়ে ফ্রেশ হয়ে খেতে এসো। তরু বাধ্য মেয়ের মতো নিজের রুমে চলে গেল। যাওয়ার সময় অবশ্য নীলাভের সাথে দেখা হয়েছে। তবে কিছু না বলেই তরু রুমে ঢুকে পড়েছে।
ছুটির দিনে পুরোটা সময় নীলাভ নিজের রুমে শুয়ে বসেই কাটিয়ে দেয়। আজও তার ব্যতিক্রম নয়, কিন্তু নাহিদের মেসেজ পেয়ে খেতে যাওয়ার জন্য রুম থেকে বের হয়েছে। নীলাভ ডাইনিং টেবিলের দিকে যেতে যেতে হানাকে ডাক দেয়। হানা খালা, এদিকে আসুন তো। হানা নামের মহিলাটি আনুমানিক নীলাভের মায়ের বয়সী হবে, সেই জন্য নীলাভ, যারা আর নাহিদ তাকে খালা বলেই ডাকে। জি বাবা বলো। খালা, আমার ঘরের দেয়ালে আয়ুর আর আমার যেই ছবিটা টানানো আছে সেটা খুলে স্টোর রুমে রেখে দিন। হানা নীলাভের কথায় অবাক হয়ে বললেন, আয়ু আম্মার ছবি সরিয়ে ফেলব? হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। নীলাভের কথা সাবিনাও শুনতে পেল, কিন্তু কিছুই বলল না। নীলাভের কথা মতো হানা গিয়ে আয়ুর ছবিটা সরিয়ে ফেলল। নীলাভ খাবার টেবিলে গিয়ে দেখল টেবিল ভর্তি অনেক খাবার। মা, আজকে কি কোনো বিশেষ দিন? এত খাবার রান্না করেছ যে? তাদের কথার মাঝেই যারা, নাহিদ আর নাজমুল ও সেখানে আসে। যারা বলল, ভাইয়া, আজকের সব খাবার আমার আপু রান্না করেছে। নাহিদ জিজ্ঞেস করে, আপু মানে ত্রানা রান্না করেছে? সাবিনা খাবার সার্ভ করতে করতে বললেন, হ্যাঁ, আমি অনেকবার বারণ করেছি কিন্তু আমার কথা শোনেনি। উল্টো বলল ওর নাকি রান্না করতে ভালো লাগে। নাজমুল বললেন, তাই নাকি? ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং তো। দেখে তো ভালোই মনে হচ্ছে, এবার খেয়ে দেখা যাক কেমন হয়েছে। সবাই খেতে বসে পড়লে নাহিদ বলে ওঠে, বেশিরভাগ খাবারই তো নীলাভের পছন্দের খাবার দেখছি। কথাটা শুনে নীলাভ টেবিলের সবগুলো খাবার পর্যবেক্ষণ করল। হ্যাঁ, সবগুলোই তার ফেভারিট খাবার। আমি তো শুধু ভাত আর মুরগির মাংস রান্না করতে বলেছিলাম। তরু এসে চেয়ারে বসতে বসতে বলল, হ্যাঁ, তবে এগুলো আমার ফেভারিট খাবার, তাই রান্না করেছি। নীলাভ আনমনেই বলে ওঠে, আমারও। কথাটা বলেই নীলাভ তরুর দিকে তাকায়, দেখে তরু অলরেডি তার দিকেই তাকিয়ে আছে। নীলাভ আর কিছু না বলেই খাওয়া শুরু করে। সবাই তরুর রান্না খেয়ে ফিদা হয়ে যায় আর অনেক প্রশংসা করে। নাজমুল বললেন, আজকের রান্না খেয়ে আমার মায়ের কথা মনে পড়ে গেল। অনেক মজা হয়েছে খাবারগুলো। তরু নীলাভের দিকে তাকিয়েছিল তার কাছ থেকে প্রশংসা পাওয়ার আশায়, কিন্তু নীলাভ কিছু না বলেই খাওয়া শেষ করে নিজের রুমে চলে যায়। নীলাভ রুমে এসে একটা বই বের করে পড়তে শুরু করে। ঘুম না আসা পর্যন্ত সে বই পড়বে। কিছুক্ষণ পর কেউ তার দরজায় নক করে। ভেতরে এসো। তরু ভেতরে এসে নীলাভের সামনে দাঁড়ায়। নীলাভ তরুর দিকে তাকিয়ে আবার নিজের বইয়ের দিকে মনোযোগ দেয়। কি করছেন? আপনার চোখে সমস্যা? দেখতে পাচ্ছেন না কি করছি? তরু স্বাভাবিক স্বরেই বলে, মাঝে মাঝে চোখের দেখাও ভুল হতে পারে। তাই? তাহলে আমি যদি বলি যে আমি এখন ঘুমাচ্ছি, আপনি সেটাই বিশ্বাস করে নেবেন? হ্যাঁ। নীলাভ বিরক্ত হয়। আপনার রুমে না গিয়ে আমার রুমে এসেছেন কেন? তরু চেয়ার টেনে বসে বলে, আপনি তো রান্না খেয়ে কিছুই বললেন না, তাই রিভিউ কালেক্ট করতে এসেছি। আপনার কেমন লেগেছে জানতে পারলে আমার স্কিল ডেভেলপমেন্টে সুবিধা হবে। তরুর কথা শুনে নীলাভ ভ্রু কুঁচকে তরুর দিকে তাকায়। কি হলো? বলুন কেমন লেগেছে। নীলাভ ছোট্ট করে বলল, ভালো, থ্যাংক ইউ। তরু উঠে নিজের রুমে চলে আসে। নীলাভ একটা শ্বাস ফেলে দরজা লক করে, তারপর লাইট অফ করে দিয়ে এসে শুয়ে পড়ে। রাত 1টা, নীলাভের ঘুম হালকা হয়ে আসে কোনো এক গান আর গিটারের সুরে। নীলাভ টেবিল ল্যাম্প জ্বালিয়ে উঠে বসে মন দিয়ে গানটা শুনতে শুরু করে। যদি তুমি জানতে কতটা প্রেম জমেছে বুকে, যদি তুমি জানতে কতটা ক্ষত তোমার অসুখে, তবে খুঁজতে না ভুল, ভুলের ঠিকানায় আমার ঝাপসা চোখের বারান্দাতে দীর্ঘশ্বাসের জল, আমার মুঠোয় বন্দি এখন শুধু স্মৃতির শত দল। গানের সাথে গিটারের সুর
নীলাভ শব্দ অনুসরণ করে বুঝতে পারল ব্যালকনির দিক থেকে শব্দটা আসছে। সে ব্যালকনির দরজা খুলে এসে দাঁড়াল। তার পাশের ব্যালকনি থেকে আবারও গানের সুর ভেসে এলো। রোদেলা, সময় হয়েছে মেঘ, তোমারই নামে পড়ছে আবেগ। রোদেলা, সময় হয়েছে মেঘ, তোমারই নামে পড়ছে আবেগ। তবু পথ খুঁজে যাই পথের সীমানায়, আমার ঝাপসা চোখের বারান্দাতে দীর্ঘশ্বাসের জল। আমার মুঠোয় বন্দি এখন শুধু স্মৃতির শত দল। তরু গান থামিয়ে নীলাভের দিকে তাকাল। এভাবে তার দিকে তাকানোয় নীলাভ ইতস্তত বোধ করল। তাদের ব্যালকনি পাশাপাশি হওয়াতে নীলাভকে দেখতে পেয়েছে তরু। তরু এসে নীলাভের সামনাসামনি দাঁড়ায়। তরুর ব্যালকনির লাইট অন থাকায় রাতের আধারেও তরুকে পরিষ্কার দেখতে পাচ্ছে নীলাভ। সরি, আপনার ঘুম ভেঙে গেল। আপনি ঘুমাননি? তরু উত্তর দিল না। নীলাভ পুনরায় বলল, আপনি বেশ ভালো গান করেন। তরু বাঁকা হাসল। থ্যাঙ্কস ফর রিভিউ। একটা প্রশ্ন জিজ্ঞেস করব, সোজাসাপটা উত্তর দেবেন? চেষ্টা করব। নীলাভ হালকা হাসল। এই মেয়ের কাছ থেকে সোজা উত্তর পাওয়া আদৌ সম্ভব বলে মনে হল না। তাও সে প্রশ্নটা করেই ফেলল। যদিও এটা আপনার পার্সোনাল বিষয়, তবুও আপনি কি কাউকে ভালোবাসেন? তরু চুপ করেই রইল। আসলে আপনার গান শুনে মনে হল আপনি কাউকে ভালোবাসেন, সেই জন্যই জিজ্ঞেস করলাম আর কি। হ্যাঁ, ভালোবাসি। তবে সে আমাকে ঘৃণা করে। সহজ ভাষায় আমি তাকে একতরফা ভালোবাসি। নীলাভ আর কিছুই বলল না। তরু পাল্টা প্রশ্ন করল, আপনি কাউকে ভালোবাসেন? না। তরু কিছুক্ষণ নীলাভের দিকে তাকিয়ে রইল। নীলাভ নির্লিপ্ততা, ঘুম থেকে ওঠার কারণে চোখগুলো ফোলা ফোলা, চুলগুলো এলোমেলো। তবুও যেন এই ছেলেটির দিকে তাকিয়ে এসে পুরো জীবন কাটিয়ে দিতে পারবে। তরু কিছুক্ষণ ভাবল। ভাবনার মাঝেই তার একটা কথা মনে এলো। সাথে সাথেই তার চেহারার রং পাল্টে রক্তবর্ণ ধারণ করতে লাগল। সে হঠাৎ করেই বলে উঠল, আপনি কাউকে ভালো না বাসলে আমার গানের সুর ধরতে পারতেন না, মিস্টার নীলাভ জাহির খান। নীলাভ চমকাল। মেয়েটা যেন একটু বেশিই বুঝে ফেলে সবকিছু। তরু নীলাভের চোখে চোখ রেখে বলল, কাকে ভালোবাসেন আপনি? তরুর কথার টোনের এই পরিবর্তনে খুব অবাক হল নীলাভ। মেয়েটা যেন তাকে জেরা করছে। কি হলো বলুন, কাকে ভালোবাসেন আপনি? নীলাভ এবার রেগে গেল। সে ছোটবেলা থেকেই শর্ট টেম্পার্ড। মেয়েটার ভয়েসের টোন তার ভালো লাগল না। বললাম তো ভালোবাসি না। আয়ুকে ভালোবাসতাম, তবে এখন বাসি না। তরু নীলাভের থেকে দ্বিগুণ রাগান্বিত স্বরে বলে উঠল, আপনি আয়ুকে কখনোই ভালোবাসতেন না, তবে আপনি নিশ্চয়ই কাউকে না কাউকে ভালোবাসেন। আমি পরিষ্কার বুঝতে পারছি। আপনি পনি কাকে ভালোবাসেন? তরুর ভাঙা ভাঙা কথাগুলো নীলাভকে অবাক করল। সে ভালোবাসে? কাকে ভালোবাসে? নীলাভের গলা শুকিয়ে এলো। সে আর ভাবতে চায় না, একদম ভাবতে চায় না। আমি কাউকেই ভালোবাসি না, কাউকেই না। গট ইট? চলবে।